দিস ইজ কল্যাণ বিশ্বাস। আগামী 29শে সেপ্টেম্বর রবিবার ক্যালকাটা হাইকোর্ট এলডিএর এক্সাম। তো সেই এক্সাম প্রিপারেশনের জন্য আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন এবং তার এক্সপ্লেনেশন আমি সেগুলো ডিসকাস করতে চেয়েছি। বেসিক্যালি জিকেটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, ইম্পর্টেন্ট সেগমেন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রে, সেটা স্টেট গভর্নমেন্ট হোক, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। এবং সেই জিকেটা সুন্দর করে পড়া এবং সেটা পরীক্ষার সময় গিয়ে সেটা অ্যাপ্লাই করা, এটা খুবই শক্ত একটা কাজ। কিন্তু যদি সঠিকভাবে জিকে কনসেপ্টগুলো বুঝে পড়া যায় এবং প্র্যাকটিস করা যায় সাথে সাথে, তাহলে পরীক্ষাতে অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হয় না। আমি এই ভিডিওর মাধ্যমে আমি যেভাবে আমি নিজেও পড়েছি বা নিজেও খেটেছি, তো সেভাবেই আমি এই ভিডিওর মাধ্যমে সেভাবে বলার চেষ্টা করেছি। একটা কোয়েশ্চেনের জন্য পুরো কনসেপ্ট ক্লিয়ার করানো এটা খুব ইম্পর্টেন্ট। 50টা মতো কোয়েশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারে, কিন্তু সেই 50টা কোয়েশ্চেন সলভ করাতে গিয়ে আরও যাতে 400-450 কোয়েশ্চেন সলভ করানো যায় সেটা আমি চেষ্টা করেছি। আর বিশেষ করে যে প্রতিটা সাবজেক্টের ছোট ছোট কনসেপ্টগুলো যেগুলো একটু বোঝা থাকলে অন্তত পরীক্ষাতে গেস করতেও সুবিধা হয়, সেগুলো আমি করার চেষ্টা করেছি। তো আশা করছি সকলের ভালো লাগবে। First question বলছে, the part of the constitution that reflects the mind and ideals of the framers is. কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। সরি, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, তো নাও এন্ড গুড। হ্যাঁ, প্রিয়াম্বল। প্রিয়াম্বল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? প্রিয়াম্বল বলতে আমরা বুঝি সংবিধানের প্রস্তাবনা, তাই তো? সংবিধান মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? সংবিধান শব্দটা এসছে কোথা থেকে? সংবিধানকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করে আসে হচ্ছে সম প্লাস বিধান, অর্থাৎ প্রত্যেকের জন্যই সমান বিধান, তাই তো? সমান বিধান, বিধান মানে নিয়ম, নিয়ম কানুন। তো সেখানে আমরা দেখেছি যে প্রস্তাবনা একটা বিশেষ ইম্পর্টেন্ট পার্ট, তাই তো? এই আমি তো উত্তরটাই বলে দিলাম, যাই হোক, এনিওয়ে উত্তরটা এখানে হচ্ছে যে প্রিয়াম্বল। ঠিক আছে, প্রিয়াম্বলটা কেন? কারণ এই প্রিয়াম্বলের মাধ্যমেই অ্যাকচুয়ালি সংবিধানটা কি বলছে বা কি বলতে পারে। যেমন আমরা কোনো একটা সিনেমা রিলিজের আগে টিজার দেখতে পাই, ট্রেলার দেখতে পাই, বা কোনো একটা কন্টেন্টস, অ্যাকচুয়ালি প্রিয়াম্বল হচ্ছে কি একটা জিস্ট, সংবিধানের একটা জিস্ট, এই সংবিধানের মধ্যে আমরা কি কি পেতে পারি। তো সেই জন্য এই প্রিয়াম্বলের অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড হচ্ছে জওয়াহরলাল নেহরু। তিনি অবজেক্টিভ রেজলিউশনের মাধ্যমে ঠিক আছে, মাধ্যমে তিনি প্রিয়াম্বলটা যুক্ত করতে বলেছিলেন আর কি। তো এবার আমরা যদি সংবিধানের প্রথমে, ঠিক আছে, আমরা ছোট ছোট করে এগোবো। হ্যাঁ, মানে পলিটিটা মোটামুটি আমি কয়েকটা চ্যাপ্টার আশা করছি শেষ করে দিতে পারবো। যেহেতু এটা হাইকোর্টের এক্সাম, তো অবভিয়াসলি পলিটি থেকে বেশি কোশ্চেন আসাটাই স্বাভাবিক, এবং কোশ্চেনগুলো যেন সবাই করতে পারে। তো প্রথমে আমি সংবিধান যখন তৈরি হয়েছিল, প্রথমে 1946-এ গণপরিষদ বসলো। 1946-এ কত তারিখে? 9th of December। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমাদের যিনি ছিলেন সে সচ্চিদানন্দ সিনহা। তিনি ছিলেন কে? আমি এসএনসি-নাই লিখছি, সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, আর উনি ছিলেন প্রথম অস্থায়ী, অর্থাৎ টেম্পোরারি, উনি 2 দিনের জন্য ছিলেন। তারপরে 11th ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি হচ্ছে প্রথম স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। কিসের? না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদ। ঠিক আছে, এর আগে অনেক হিস্ট্রি আছে, সেগুলো আমি আপাতত বলছি না, আমি পরবর্তী স্টেপগুলো বলছি। আমাদের সংবিধানটা মেনলি শুধুমাত্র যে 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে অ্যাডপ্টেড হয়, অর্পিত হয় নভেম্বর, আর ইমপ্লিমেন্টেড কবে থেকে হয়? 1950, 26th of
জানুয়ারি, ঠিক আছে। আচ্ছা, 26শে জানুয়ারির স্পেশালিটি কি? কারণ 1930 26শে জানুয়ারি, ঠিক আছে, 26শে জানুয়ারি লাহোর অধিবেশন হয়েছিল, মনে আছে নিশ্চয়ই, লাহোর সেশন অফ আইএনসি, ঠিক। ওই সভাতে, ওই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? আমাদের চাচা নেহেরু, ঠিক আছে। তো সেই প্রথম আমাদের যে পূর্ণ স্বরাজ, প্রথমে কি ছিল? প্রথমে ছিল যে ডোমিনিয়ন স্টেটাস ছিল, যে আমাদেরকে তোমরা ভাই ডোমিনিয়ন স্টেটাস দাও, অর্থাৎ আমরা ব্রিটেনের অধীনেই থাকবো, কিন্তু এখানে আমাদের রাজত্ব চলবে, ডোমিনিয়ন স্টেটাস। ঠিক যেমনটা অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায় এখনো পর্যন্ত। অস্ট্রেলিয়া, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। অস্ট্রেলিয়ার কিন্তু আমাদের যেরকম রাষ্ট্রপতি রয়েছে, ইউকের কি রাষ্ট্রপতি নেই? আছে কি? মনার্কি আছে, ঠিক, মনার্ক আছে। সিমিলারলি অস্ট্রেলিয়ারও কিন্তু হেড অফ স্টেট কিন্তু মনার্ক, এবং সে কিন্তু ইউকের, ঠিক আছে। ইউকের যে মনার্ক, অস্ট্রেলিয়ারও সেম। আমাদের প্রথম দিকে কি হয়েছে, যে ডমিনেন্ট স্টেটাসটাও এরকম ভাবেই আমরা ভেবেছিলাম যে ডমিনেন্ট স্টেটাস দেওয়া হোক, কিন্তু সেটা ব্রিটিশ সরকার মেনে নেয়নি। তারপরে অনেক আবেদন নিবেদনের পরে আলটিমেটলি 1930 গিয়ে, অ্যাকচুয়ালি এই অধিবেশনটা শুরু হয়েছিল 1929 সালে ডিসেম্বরে, ঠিক আছে। কিন্তু ও তখন গিয়ে আইএনসি ডিক্লেয়ার করলো যে না, আমাদের এরকম স্টেটাসের দরকার নেই, আমরা এবার কি চাই? পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজ, ঠিক আছে। তো সেই জন্য 1930 সালের 26শে জানুয়ারি রাভি নদীর তীরে, রাভি নদীর তীরে, রাভি নদীটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই আমরা যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়বো, অর্থাৎ সিন্ধু ঘাটি সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তো সেখানে আমরা পড়বো রাভি নদীর তীরে কি গড়ে উঠেছিল? হরপ্পা, ঠিক আছে। আর ইন্দাস নদীর তীরে কি গড়ে উঠেছিল? মহেঞ্জোদারো, সভ্যতা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো রাভি নদীর তীরে তিরঙ্গা, ফার্স্ট তিরঙ্গা সেখানে তোলা হয়েছিল, আনফার্ড। তো সেই জন্য 26শে জানুয়ারি গুরুত্ব হচ্ছে এটাই, এবং এই জন্য 1949-এর 26শে জানুয়ারি থেকে আমাদের দেশের সংবিধান কার্যকরী হয়, অর্থাৎ এক্সিকিউটেড হয় সেদিন থেকে, ঠিক আছে। সংবিধানের যদি বলি, যখন সংবিধান এসেছিল তখন তাতে আর্টিকেল কটা করে ছিল? 395 আর্টিকেল ছিল, 8টা ছিল শিডিউল, 395 আর্টিকেল, আর 8খানা ছিল শিডিউল। আর এখন কতগুলো? 448 হচ্ছে আর্টিকেল আছে, শিডিউল কটা? 12টা, ঠিক আছে। এই শিডিউল মনে রাখার উপায় কি? শিডিউল আমি কি করে মনে রাখবো? এই যে টিয়ার্স অফ ওল্ড পিএম, মনে রাখবে, টিয়ার্স অফ ওল্ড পিএম। টি মানে কি? টি মানে হচ্ছে টেরিটরি, ওকে। ই মানে কি? এমলিউমেন্টস। এ মানে কি? অ্যাফার্মেশন। আর মানে হচ্ছে রাজ্যসভা, আর এস লিখলাম। এস মানে শিডিউল্ড এরিয়া, ও মানে আদার শিডিউল্ড এরিয়া, এফ মানে ফেডারালিজম, ফেডারেল স্ট্রাকচার, ও মানে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এল মানে হচ্ছে ল্যান্ড, ডি মানে হচ্ছে ডিফিকেশন, পি মানে হচ্ছে পঞ্চায়েত, এম মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি। তো ব্যাপারটা কি? টেরিটরি মানে কি? যে আমাদের দেশ কতটা সীমাবদ্ধ, মানে এরিয়াটা বোঝায়। ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শুড বি ইউনিয়ন অফ স্টেটস। ই মানে এমলিউমেন্টস, অর্থাৎ মাইনে, বেতন, এসব নিয়ে সরকারি কর্মচারী, বিচার বিভাগ,
অ্যাডমিনিস্ট্রেশন, তো তাদের এমোলিউমেন্টস নিয়ে। এ মানে কি অ্যাফার্মেশন অর্থাৎ শপথ বাক্য পাঠ করানো। আর মানে রাজ্যসভা, এস মানে শিডিউল্ড এরিয়া। শিডিউল্ড এরিয়া মানে কি আমাদের এমন কিছু স্টেট আছে, 10টা মতো স্টেট আছে, ঠিক আছে। তো সেখানে কিছু ট্রাইবাল জায়গা আছে, সেই ট্রাইবাল জায়গাগুলো রক্ষা করার দায়িত্ব স্টেটের। কেমন কি কি স্টেট আছে, যেমন আছে হচ্ছে ছত্তিশগড়, আছে মহারাষ্ট্র, আছে এমপি, এরকম করে 10টা টোটাল স্টেট আছে, ঠিক আছে। তো সেটা ওই শিডিউল্ড এরিয়াস এর মধ্যে পড়ে। আর আদার শিডিউল্ড এরিয়ার মধ্যে কি কি পড়ে, এ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা ভালো আসে। AMMT মানে কি, এ মানে হচ্ছে আসাম, ঠিক। এম মানে হচ্ছে মিজোরাম, এম মানে হচ্ছে মেঘালয়, আর টি মানে হচ্ছে ত্রিপুরা। এখানে একটা ভাবনার বিষয়, সেটা হচ্ছে এখানে সমস্ত নর্থ ইস্টার্ন স্টেটই আছে, এক্সেপ্ট একটা আছে মণিপুর। মণিপুরটা কিন্তু নেই এখানে। এম মানে কিন্তু কোনো মণিপুর না, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে যদি পরীক্ষায় আসে যে আমাদের যে আদার শিডিউল্ড এরিয়া বলে যে আমাদের শিডিউল রয়েছে, অর্থাৎ 6 শিডিউলে কোন রাজ্যটি পড়ে না, অপশন দেওয়া থাকলো আসাম, মিজোরাম, মেঘালয়, মণিপুর, বা আসাম, মেঘালয়, মিজোরাম, এরকম কিছু দেওয়া থাকলো, উত্তরটা কি হবে, মণিপুর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, পরীক্ষাতে বেশ কয়েকবার এসছে এটা। তার আগে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের আর্টিকেল 343 তে আছে, ঠিক আছে। ও সরি, ফেডারেল স্ট্রাকচার মানে কি, আমাদের যে সেন্টার এবং স্টেট তাদের রিলেশনটা কিরকম হবে, ঠিক আছে। এতে বললাম ল্যান্ড লেভেল, পিতে পঞ্চায়েত, এমতে হচ্ছে মিউনিসিপ্যালিটি। মোটামুটি গেল এটা। এবার প্রস্তাবনার মধ্যে আমি শিডিউলটা মোটামুটি বললাম। এবার যখন যেমন যা কোশ্চেন হয় সেরকম উত্তরগুলো পড়াবো। প্রস্তাবনার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এবার এগুলোর মিনিংটা আমি দিয়ে দিয়েছি এখানে। সমাজতান্ত্রিক মানে কি, সম্পদ ন্যায়সঙ্গত বন্টন, অর্থাৎ ওয়েলথ ডিস্ট্রিবিউশন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ধর্ম নেই, কিন্তু আমাদের কিন্তু কোনো অফিসিয়াল রিলিজিয়ান নেই, কোনো মেজরিটি মাইনরিটি এরকম ব্যাপার নেই। অর্থাৎ আমাদের দেশ সবসময় কি সেকুলারিজম বজায় রাখবে। কোনো দেশ কোনো নির্দিষ্ট ধর্মকে বেশি ইয়ে করবে না, হেল্প করে না, কিছু করবে না, বেশি সাপোর্ট করবে না, এরকম ব্যাপার স্যাপার। কিন্তু হ্যাঁ, তুমি পিচ করতে পারো, তুমি সবকিছু করতে, ধর্ম আচরণে তোমার অধিকার, পূর্ণ অধিকার আছে ধর্ম আচরণে, কিন্তু স্টেট সেটা মানবে না, স্টেট সেটা মানে না, মানে স্টেট সেখানে অ্যাক্টিভলি কোনো ধর্মে পার্টিসিপেট করতে পারবে না। যেমনটা কি, যে থিওক্রেসি আছে কিছু কিছু দেশ, যেমন থিওক্রেসি বলতে আমাদের ইরান, কি বলা হয়, ইসলামিক রিপাবলিক অফ ইরান। পাকিস্তান আছে ইসলামিক রিপাবলিক। তো ওরা কি অলরেডি ওরা বলেই দিয়েছে ইসলামিক কান্ট্রি। তো যেমন ইউএসএ সংবিধানেও কিন্তু ক্রিশ্চিয়ানিটিকে অনেকটা উপরে রাখা হয়েছে, ঠিক আছে। তো আমাদের দেশ হচ্ছে কি পজিটিভ সেকুলারিজম বিশ্বাসী। তো সেই জন্য কি আমাদের দেশের এরকম কোনো ধর্ম নেই, তাই সব ধর্ম সমাজ। গণতান্ত্রিক মানে কি, যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি সরকার পরিচালনা করবে। ডেমোক্রেসি মানে আমরা এখানে ভোট দেবো, আমরা এখানে ইলেক্ট করবো। সিমিলারলি প্রজাতন্ত্র মানে কি, রাষ্ট্রপ্রধান যে থাকবে সে নির্বাচিত হবে। আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের সবাই হচ্ছে কি নির্বাচিত, আমরা কোনো রাষ্ট্রতন্ত্রের অধীনে নয়। এবং শুধু রাষ্ট্রপ্রধান বলতে যেমন আমরা প্রেসিডেন্টকেই মেনলি বোঝাই। তো প্রেসিডেন্ট যেরকম ইলেক্টেড হন, আমরা তো সিলেক্ট করি না, প্রেসিডেন্ট ইলেক্টেড হন, ভোট দেওয়া হয়, যদিও আমরা ডাইরেক্টলি ভোট দিই না, কিন্তু সেটা এমপি এমএলএ ভোট দেয় এবং তাদেরকে তো আমরাই নির্বাচিত করি। তো এই হচ্ছে ব্যাপার। তবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিছু পরিবর্তন গেছে, যেখানে এই সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দগুলি যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 42তম সংশোধন, 44তম সংশোধন, হ্যাঁ, তারপরে হচ্ছে 69তম, 61তম, 86তম, 100, 101, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো একবার করে পড়তে হবে, আমি আস্তে আস্তে এগুলো মনে করিয়ে দেবো। নেক্সট কি বলছে, এই যে আমাদের প্রস্তাবনা নিয়ে অনেক কেসেস হয়েছে, অনেক মামলা হয়েছে। তার একটা কেস হচ্ছে বেরুবাড়ি, যে বেরুবাড়ি ইউনিয়ন কেসে বলেছিল সুপ্রিম কোর্ট যেটি সংবিধানের অংশ নয়, কিন্তু পরবর্তীকালে কেশবচন্দ্র ভারতী কেসে বলা হলো না, এটা বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, অর্থাৎ এটা নিয়ে কেউ ছেড়ছাড় করতে পারবে না। সিমিলারলি এটাও তাই, এসআর বোম্মাই কেস, ঠিক আছে। ইউনিয়ন অফ ইন্ডিয়া, এলআইসি অফ ইন্ডিয়া, এটাও সিমিলারলি। আর মিনার্ভা মিল কেসটা যেটা হয়েছিল সেটা হচ্ছে 42তম সংশোধনী যেটা হয়েছিল, তো সেটারই কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নিয়ে যেটা হয়েছিল, মামলাটা হয়েছিল। তো এখানে মেনলি প্রশ্ন আসে প্রস্তাবনা নিয়ে, যে বেরুবাড়ি কেসটি কি নিয়ে সম্মিলিত,
বা কৃষ্ণবর্ধনের ভারতী কেস সেটি কি নিয়ে সম্পর্কিত, তো এরকম প্রশ্ন আসে পরীক্ষাতে। তো আশা করবো এরপরে যদি পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা দেখলেই তোমরা উত্তর দিতে পারবে। আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি এই কারণে, কারণ একটু লেন্দি হবে। 50টা কোশ্চেন আছে, প্লাস 50টা কোশ্চেন তো ডিসকাস করবো না, 50টা কোশ্চেন ডিসকাস করতে করতে আরো 500-600টা কোশ্চেন এর মধ্যে চলে আসবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। মোটামুটি প্রস্তাবনাটা তাহলে ক্লিয়ার হলো, প্রস্তাবনা ক্লিয়ার হলো এবং শিডিউল ক্লিয়ার হলো, কিছু আর্টিকেলও ক্লিয়ার হয়েছে। এরপরে আমি আস্তে আস্তে নেক্সটে যাচ্ছি। কি বলছে, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু? ওয়ার্ল্ড ওয়ার টু কে হয়েছিল? ওয়ার্ল্ড ওয়ার টু 1939 থেকে হয়েছিল 1945, ঠিক আছে। দুটো পাওয়ার ছিল, একটা ছিল কি অ্যাক্সিস পাওয়ার, আর একটা ছিল কি অ্যালাইড পাওয়ার। অ্যাক্সিসের মধ্যে কে কে ছিল? জার্মানি বাবা, আর ছিল কি ইটালি, আর ছিল কি জাপান, ওকে। অ্যালাইডে কে ছিল? ইউএসএ ছিল, ইউএসএসআর ছিল অর্থাৎ রাশিয়া, এখনকার রাশিয়া ছিল। আর কে ছিল? ফ্রান্স ছিল। আর কে ছিল? ইউকে ছিল। আর কে ছিল? চায়নাও ছিল ইনভলভ, ঠিক আছে। অ্যাক্টিভলি ছিল না, বাট ছিল, কারণ সেই সময় তো চায়না ইউকের অধীনে ছিল। সেই হিসেবে বলতে গেলে ইন্ডিয়াও প্রথম দিকে সাপোর্ট দিয়েছিল ইন্ডিয়ান, যদিও তখন পুরোটা ইস্ট ইন্ডিয়া আই মিন মোনার্কি ছিল ইউকের। ইউএসএ প্রথম দিকে জয়েন করেনি, ও 1941 পরে জয়েন করেছিল, কারণ যে সময় পার্ল হারবার ঘটনাটা ঘটলো, যা আমেরিকার একটা বন্দর ছিল পার্ল হারবার, সেখানে জাপান অতর্কিত হামলা চালিয়েছিল, যার কারণেই অ্যালাইড ফোর্সে জয়েন করেছিল ইউএসএ। এবার কি হচ্ছে, 1945-এ যুদ্ধ শেষ হলো, নাগাসাকি আর হিরোশিমা এবং নাগাসাকিতে বোম ফেললো। একটা হচ্ছে লিটল বয় প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে ফ্যাটম্যান, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে ফ্যাটম্যান। একটা হচ্ছে 1945-এ 6 অগস্ট, আর একটা 9th of August, ওকে। তারপরে যুদ্ধ শেষ হলো। তার আগে কি হলো, 1919 সালে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, ভার্সেলিস, এবং যার যে কারণে জার্মানিকে অনেক আর কি ক্ষতিপূরণ দিতে হয়েছিল, এবং এই ক্ষতিপূরণের জ্বালার জন্যই এই যে অ্যাডলফ হিটলার চলে আসবে। ও তো বিশাল ন্যাশনালিস্ট ছিল, প্রচন্ড পরিমাণে জাতীয়তাবাদী ছিল, যে আরিয়ান ব্লাড যাকে বলে আর কি। তো সেটাই আর কি, যে হেরেনবক তত্ত্ব যাকে বলা হয়, যে আরিয়ান হেরেনবক তত্ত্ব, মনে আছে কি এটা? সরি, হেরেনবক তত্ত্ব, মানে যেখানে উনি বলা হয়েছিল যে উনি বলতেন যে আমার আরিয়ান ব্লাডটা হচ্ছে পিওর ব্লাড, বাকিরা হচ্ছে পিওর নয়, ইনপিওর। তো এটাই। তো এবার কি হলো, অ্যাডলফ হিটলারের যখন এলো এই কথাটা, তখন এটা বলে নি। 1925 কি হলো, 1925-এ তার মেইন ক্যাফ বইটি অটোবায়োগ্রাফি সেটি প্রকাশিত হলো। তিনি তখন জেলে ছিলেন, তারপরে তিনি জেল থেকে বেরিয়ে এলেন, এবং তারপরে তিনি অ্যাক্টিভ পলিটিক্সে যোগদান করলেন। সেই রাইক্সট্যাগ ফাইক্সট্যাগ বহুত কিছু আছে এর মধ্যে, অত ডিটেলসে যাচ্ছি না। আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে তিনি যুদ্ধ করতে গেলেন কাদের সাথে, না অ্যালাইড ফোর্সেস এর সাথে। আলটিমেটলি তিনি যুদ্ধে পরাজিত হলেন। মানে যবে থেকে তিনি মস্কো অভিযানে গেছিলেন তবে থেকেই ওনার অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, তো প্রশ্নটা হচ্ছে যে কে ছিল সেই সময়কার ওয়ার্ল্ড ওয়ার 2 তে প্রেসিডেন্ট? তো উত্তরটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে। আর এখানে জর্জ বুশ ছিলেন, উনি পরে ছিলেন, নিক্সনও পরে ছিলেন। আর উত্তরটা হচ্ছে কি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, এটা। এবার স্যার উইনস্টন চার্চিল, ইনি কে ছিলেন? ইনি ছিলেন সেই সময় ইউকের প্রাইম মিনিস্টার। এই লোকটি হচ্ছে সেই লোকটি, এই উইনস্টন চার্চিল, যে আমাদের গান্ধীজিকে কি বলেছিলেন? নেকেড ফকির, ঠিক আছে, নেকেড ফকির। এই উইনস্টন চার্চিল হচ্ছে আমাদের যে বেঙ্গল ফ্যামিন হয়েছিল 1943-তে, সেই বেঙ্গল ফ্যামিনের জন্য এই লোকটি, এই উইনস্টন চার্চিল রেসপন্সিবল ছিলেন, ঠিক আছে। আর কিছু এখানে ডিসকাস করা যায় কি? চলো নেক্সট। এই যে আমি যা যা বললাম এখানে বলা হয়েছে, জার্মানি আক্রমণের মাধ্যমে, এই যে সব এখানে দিয়ে দিয়েছি। মোটামুটি একবার করে দেখে নিই ওটা, তাহলে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, 1945-এ এখানে লিখছি, 1945-এর পরে কি হলো, ইউএন এর প্রতিষ্ঠা হলো, ইউনাইটেড নেশনস। এটা একটা খুব ইম্পর্টেন্ট দিক ছিল, অ্যাসপেক্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। কারণ তখন সবাই বুঝে গেছে যে যুদ্ধ করলে কিছু হবে না, যুদ্ধ করলে শুধু খুন খারাপই হবে, আলটিমেটলি কারোর মঙ্গল হবে না। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটার জন্য আজকের ইউএসএ হচ্ছে এত ওয়ার্ল্ড অর্ডারে সব থেকে টপে, তার ইকোনমি এত হাই, ঠিক আছে। কারণ ইউএস এর ইকোনমি সেই সময় অতটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল না যতটা ইউকে হয়ে গেছিল, আর যে কারণে ইউরোপিয়ান ইউনিয়ন ইকোনমি পুরো ধসে গেছিল, কিন্তু ইউএস ইকোনমি মোটামুটি ঠিক জায়গায় ছিল, ঠিক আছে।
যাই হোক, তো সেই জন্য আজকে ডলারের এত প্রতিপত্তি এবং ইত্যাদি ইত্যাদি ছোট ছোট ভিডিও আমি বানাবো এখন এইভাবে, মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স বা এইসব নিয়ে, জিও পলিটিক্স নিয়ে অন্যদিন। নেক্সট নেক্সট কি, এই ইউএন যখন হয়েছিল তখন সিকিউরিটি কাউন্সিল, ইউএনএসসি, ইউএন এ তো অনেকগুলো হ্যান্ড, উঙ্গা আছে, ইউএনএসসি আছে, ইউনেস্কো আছে, বহুত কিছু আছে। তো তার মধ্যে ইউএনএসসি আছে, এটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট। কারণ কি এখানে 5টা মেন মেন দেশ আছে। কি কি দেশ আছে? প্রথমে আছে ইউএসএ, তারপরে আছে ইউকে, তারপরে আছে ইউএসএসআর মানে তৎকালীন ইউএসএসআর, তারপরে কি আছে ফ্রান্স, আরটা কি আছে চায়না। চায়নার অনেক হিস্ট্রি আছে, চাইনিজ রেভলিউশন, সেই চিয়াং কাইশেক, মাও সেতুং, ঠিক আছে, সান ইয়াতসেন। তো সেটা অন্য কোনো প্রশ্ন হিসেবে ডিসকাস করে দেবো ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে। আর চায়না, যাই হোক, তো এবার এই এই 5টা দেশ, এই 5টা দেশের কাছে মেন যে ইয়েটা যে ভেটো পাওয়ার আছে, তারা এখানে কাউকে ঢুকতে দেবে না। ইন্ডিয়া যতই চাক না কেন এই 5টা দেশের সঙ্গে ঠিকঠাক ইয়ে না হলে হবে না, সেটা কোনোদিনই সম্ভব বলে আমার অন্তত মনে হয় না। ঠিক আছে, তো যাই হোক, সেটা যত যদি হয়তো খুবই ভালো, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট আছে। নেক্সট বলছি কি, দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর ওয়াজ অ্যাকর্ডেড স্পেশাল স্টেটাস আন্ডার আর্টিকেল 370 দ্য কনস্টিটিউশন। আচ্ছা, আমরা একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে কি 2019 সালের 5th of August বলা হয়েছে অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370। অ্যাব্রোগেশন শব্দটা ঠিক ঠিক নয়, কারণ অ্যাব্রোগেশন বলতে আমরা বুঝি যে ওটা তুলে নেওয়া। অ্যাকচুয়ালি তুলে নেওয়া হয়নি, মডিফাই করা হয়েছিল। কিছু কিছু সেকশন ছিল যেগুলোকে ডিলিট করা হয়েছিল, রিমুভ করা হয়েছিল, এটাই আর কি জিনিস। ওটা কিন্তু 370 কিন্তু অ্যাজ ইট ইজ যেমন তেমনই আছে, কিন্তু ওর যে সাবসেকশন গুলো সেগুলো অনেক মডিফাই করা হয়েছে। ঠিক আছে, এইবার ঘটনা হচ্ছে যে এই যে 370-র মতো এরকম স্পেশাল স্ট্যাটাস কি অন্যান্য রাজ্যের কাছে আছে? অবশ্যই আছে। সেটা কি না, সেটা হচ্ছে আর্টিকেল 371। 371 এর বলে আমরা দেখতে পাই যে কিছু নর্থ ইস্টার্ন স্টেট আছে, এনি স্টেট আছে, আর কিছু গুজরাট, মহারাষ্ট্র বলে কিছু স্টেট আছে, জায়গা আছে। গুজরাট মহারাষ্ট্রের কিছু মানে কমন জায়গা আছে, বর্ডার এরিয়া গুলো আছে। কর্ণাটক তেলেঙ্গানার কিছু বর্ডার এরিয়া আছে, সেসব জায়গাগুলো কিসের এই স্পেশাল স্টেটাসের আন্ডারে পড়ে। কিরকম, যে এই যে অনলি 371 হচ্ছে কি গুজরাট আর মহারাষ্ট্রের মধ্যে পড়ে। ঠিক আছে, এদের কিছু এরিয়াস আছে যেগুলো এই স্পেশাল স্টেটাস। 371A এটা কি নাগাল্যান্ড, নাগাল্যান্ডকে কিছু ওরা দিয়েছে। সিমিলারলি এ বি সি ডি এভাবে করতে করতে জে আছে। জে মানে কি, সেখানে কর্ণাটক আর তেলেঙ্গানা রাজ্যের কিছু একটা অংশ আছে, সেখানে মিজোরামের আছে, মেঘালয়ের আছে। তো এরকম আছে, স্পেশাল স্ট্যাটাস দেওয়া আছে। এই যে আমি এখানে লিখে দিয়েছি কি, আর্টিকেল 371 গুজরাট এবং মহারাষ্ট্র কিসে আছে? 371। 371A নাগাল্যান্ডের জন্য, 371B আসামের জন্য, সি মণিপুর, এফ সিকিম, জি মিজোরাম, এইচ অরুণাচল প্রদেশ, জি হচ্ছে কর্ণাটক হায়দ্রাবাদ। ঠিক আছে, এই হচ্ছে জিনিস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো সচরাচর পরীক্ষাতে না আসলেও কিন্তু আগামী দিনে পরীক্ষায় অবশ্যই আসবে, কারণ যেভাবে প্রশ্নপত্র চেঞ্জ হচ্ছে এবং কাট অফ বাড়ছে, তো প্রশ্ন একটু কঠিন হলে কিন্তু এইসব প্রশ্নগুলো অবশ্যই আসবে। তো পলিটি যখন পড়তে হবে না, একদম পুরো ভালো করে পড়তে হবে পলিটিটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অ্যাটম বম্ব দ্যাট ওয়াজ ড্রপড ইন হিরোশিমা সিটি ইন হিরোশিমা। কি বললাম একটু আগে, লিটল বয় আর ফ্যাট ম্যান। তাহলে কি প্রথম ছিল লিটল বয়, আর নাগাসাকি হলে কি হতো? ফ্যাট ম্যান। যদি নাগাসাকি হতো, উত্তর কি হবে? লিটল বয়। ঠিক আছে, আচ্ছা আমরা এর সাথে আমরা কিছু নিউক্লিয়ার ডিজাস্টার সম্পর্কে একটু পড়ি দেখি। নিউক্লিয়ার ডিজাস্টার, প্রথম ডিজাস্টারটা কি ছিল? আমরা দেখেছি চেরনোবিল লিখেছি, সরি চেরনোবিল লিখেছি। কবে হয়েছিল এটা? 1986। কোথায় হয়েছিল? ইউক্রেন, তৎকালীন ইউএসএসআর। ঠিক আছে, তৎকালীন ইউএসএসআর। ওকে, আর ইউএসএসআর ভেঙে গেল আমাদের 1991-এ। এগুলো খুব ইন্টারেস্টিং, জিও পলিটিক্স খুব ভালো জিনিস, ওয়ার্ল্ড হিস্ট্রি যখন আরো পড়বো তখন ভালো লাগবে আরো। এরপরে কি হলো? এরপরে 2011 সালে একটা হয়েছিল, কোথায় না, জাপানে। মনে আছে জাপানে সুনামি হয়েছিল 2011 সালের দিকে, একটা বেশ বড়। সুনামির জন্য নেপালের দাইচি বলে একটা জায়গা আছে, দাইচি, তো সেখানে এই জিনিসটা ঘটেছিল, নিউক্লিয়ার ডিজাস্টার। আরো একটা আচ্ছা, এবার আমরা ইন্ডিয়াতে ফিরে আসি। ইন্ডিয়াতে 1984-এ ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল। এটা যদিও মানে নিউক্লিয়ার ডিজাস্টার ছিল না, বাট কি হয়েছিল না, 1984 সালের 3rd ডিসেম্বর রাতে, ঠিক আছে, 3rd ডিসেম্বর রাতে কি হয়েছিল, মিথাইল আইসোসায়ানেট,
অ্যাকচুয়ালি কোম্পানির নাম ছিল ইউনিয়ন কার্বাইড অফ ইন্ডিয়া লিমিটেড, ইউসিআইএল। ওরা ওখানে প্ল্যান করেছিল এবং সেখানে এমআইসি, মিথাইল আইসোসায়ানেট বলে একটা গ্যাস তারা মানে এই গ্যাসটা লিক করেছিল। আর লিক করার জন্য কি হয়েছিল, ওখানে সারা পুরো জায়গাটা প্রচন্ড পরিমাণে পলিউটেড হয়ে যায় এবং অনেক মানুষ মারা যায় এবং পরবর্তীকালে অনেক যাদের বাচ্চা হয় তারাও খুব বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। তো এটা আমরা রেলওয়ে ম্যান বলে একটা সিরিজ বেরিয়েছিল, তো ওটা দেখলে দেখা যেতে পারে, ওটাতে এটা মোটামুটি বলা আছে। সেখানে কে কে মেনন খুব ভালো অ্যাক্টিং করেছে, এই আর কি। নেক্সট, ও আচ্ছা, এই যে চেরনোবিল বললাম, চেরনোবিল 1986 ইউক্রেন, 2011 জাপান, দাইচি, থ্রি মাইল আইল্যান্ড, কিস্তিম। এই কিস্তিম নামটা খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বলতে মোটামুটি অতটা কমন নয়, বাট একবার প্রশ্ন পরীক্ষা এসেছিল এটা। আর ভোপাল ব্যাসী, এই যে, ঠিক আছে, পড়ে নেবে এটা ভালো করে। নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কন্ডিশন ফর বিকামিং এ সিটিজেন অফ ইন্ডিয়া? হ্যাঁ, সিটিজেন, এবার কি সিটিজেনশিপ। অ্যাকচুয়ালি আমি বলেছি যে আমরা যখন আর্টিকেল পড়বো তার কিছু পয়েন্ট আছে। আমাদের সেকেন্ড পার্টে কি নিয়ে বিশ্লেষণ করা আছে আমাদের ইয়ের কনস্টিটিউশন, সেটা হচ্ছে যে সিটিজেনশিপ, নাগরিকত্ব, 5 থেকে 11 আর্টিকেল। তো সেখানে বলা আছে যে কি কি ভাবে একজন হতে পারে। বাই বার্থ হতে পারে। বাই বার্থ মানে কি, কেউ এখানে জন্ম, বাবা মা বা আমরা যেরকম হয়েছি, বাবা মা এখানকার লোক, আমরা জন্মেছি, বাই বার্থ হয়ে গেছি। বাই ডিসেন্ট মানে কি, বাবা ইন্ডিয়ান, মা নন ইন্ডিয়ান, বা বা উল্টোটাও হতে পারে। এবার সেক্ষেত্রে কেউ এখানে জন্মালে বাই ডিসেন্ট সে হতে পারে। ন্যাশনালাইজেশন না, কথাটা ভুল, ন্যাচারালাইজেশন, প্রাকৃতিককরণ। মানে এখানে যখন কেউ অনেকদিন পর্যন্ত থাকছে, টাইমটা হচ্ছে কি 14 বছর ছিল আগে, এখন বোধহয় এটা কমিয়ে 6 ইয়ার্স করা হয়েছে। তো এটাই হচ্ছে যে তাহলে কি হয়, 6 বছর পরে সে অটোমেটিক্যালি সে ইন্ডিয়ান নাগরিক হয়ে যায়। আর একটা কি আছে যে রেজিস্ট্রেশন, থ্রু রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন মানে কি বলা যায়, রেজিস্ট্রেশন মনে হচ্ছে এই যে আমরা সিএ আমরা দেখছি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955টাই তো অ্যামেন্ড করা হয়েছে, দিয়ে কবে আনা হয়েছে 2019-এ। তো সেখানে আমরা বলছি কি অন্য দেশ থেকে আসবে যারা রিলিজিয়াসলি পারসিকিউটেড, ঠিক আছে, যেসব মাইনরিটি গুলো আসবে এক্সেপ্ট মুসলিমস, তো তারা ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন করলে তারা সিটিজেনশিপ পাবে। সেটা 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 কি না, সেটা থ্রু রেজিস্ট্রেশন, সেটা থ্রু রেজিস্ট্রেশনই সম্ভব। এটা গেল 4টে। আর একটা আছে, সেটা হচ্ছে কি যদি কখনো ভারত কোনো দেশকে অধিগ্রহণ করে নেয় বা কোনো দেশের কোনো অংশে অধিগ্রহণ করে নেয়, সেক্ষেত্রে সেই অংশের নাগরিকরা অটোমেটিক্যালি ইন্ডিয়ান নাগরিক হবে। সেটা হচ্ছে কি অ্যাকোয়ারিং, অ্যাকোয়ারিং নট প্রপার্টি, অ্যাকোয়ারিং অ্যান এরিয়া অফ অ্যানাদার কান্ট্রি। তাহলে উত্তরটা কি হবে, নট এ কন্ডিশন কি, অ্যাকোয়ারিং প্রপার্টি করলে হবে না, এটা ভুল ভুল আছে, ন্যাশনালাইজেশন, এটা ন্যাচারালাইজেশন হবে, ঠিক আছে। উত্তরটা যদি এরকম থাকে প্রশ্ন, তাহলে দুটোই হওয়া উচিত, কিন্তু এটা যদি ন্যাচারালাইজেশন হয় তাহলে উত্তরটা এটাই হবে। কেউ সিম্পলি প্রপার্টি অ্যাকোয়ার করলে সে থোড়ি না ইন্ডিয়ার নাগরিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, নাগরিক এখন তুমি ইন্ডিয়ার প্রপার্টি, ইন্ডিয়ার ল্যান্ড কিনতে গেলে তোমাকে তো অবশ্যই ইন্ডিয়ার নাগরিক হতেই হবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আর আর্টিকেলের মধ্যে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে আর্টিকেল 9। এই আর্টিকেলটা কি ডুয়াল সিটিজেনশিপ, অর্থাৎ তুমি যদি ইন্ডিয়ান নাগরিক হও এবং তুমি যদি তারপরে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করো, তাহলে তোমার ইন্ডিয়ান নাগরিকত্বটা অটোমেটিক্যালি ল্যাপস করে যাবে। সিমিলারলি তুমি যদি চাও যে ইন্ডিয়ান নাগরিকত্ব ছেড়ে দেবে, তুমি ছেড়ে দিতে পারো অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে, রিনাউন্সিং, থ্রু রিনাউন্সিং বলা হয় সেটাকে, ঠিক আছে। তো আর্টিকেল 9 এটাই বলা আছে, ডুয়াল সিটিজেনশিপ তুমি হোল্ড করতে পারো না। আর এই ডুয়াল সিটিজেনশিপ ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এখান থেকে আর কি কি নেওয়া হয়েছে, পার্লামেন্ট, ঠিক আছে, পার্লামেন্টের ধারণাটা এখান থেকেই নেওয়া হয়েছে। আচ্ছা, এই যে বিচার বিভাগে যে কি বলবো স্বাধীনতা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। এই যে ভ্রাতৃত্ববোধ, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, এগুলো কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে, ঠিক আছে। এই যে যখন আমরা ফ্রান্সের বিপ্লব হয়েছিল 1789-এ, ঠিক আছে, একটু একটু করে বলে দিচ্ছি, হ্যাঁ। 1789-এ বাস্তিল দুর্গের পতন। তো সেখানে এই কনসেপ্টটা এসেছিল যে ফ্র্যাটার্নিটি, লিবার্টি, আর একটা কি ছিল বেশ, আচ্ছা এরকম যেটা ছিল। তো ওই 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 জিনিসটাই নেওয়া হয়েছিল কি ফ্রান্সের কনস্টিটিউশন থেকে, ঠিক আছে। আর এই আর্টিকেল 368 অর্থাৎ অ্যামেন্ড করার যে ক্ষমতা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা এসে। তারপরে কি, এই যে ফান্ডামেন্টাল ডিউটি, তাই তো, এফডি, ফান্ডামেন্টাল ডিউটি 51A, যেটা আর্টিকেল, যেটা আর কি পরে ইনক্লুড করা হয়েছিল এমার্জেন্সি টাইমে। তো সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল,
ইউএসএসআর তৎকালীন, অর্থাৎ রাশিয়া থেকে। তারপরে কি, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান, সেটা কোথা থেকে? ইউএসএসআর থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে। তারপরে এই যে অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছিল? অস্ট্রেলিয়া থেকে আমাদের যে আর্টিকেল যে 108 আছে, যেখানে যুগ্ম অধিবেশন বলা হয়, জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার আর্টিকেল থেকে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই যে এমার্জেন্সির যে ধারণাগুলো, সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে। ঠিক আছে। আর ফান্ডামেন্টাল রাইটস এফআর কোথা থেকে? ইউএসএ থেকে। এছাড়া আর কি হতে পারে? ঠিক আছে। এই যে ডিপিএসপি মানে কি বলা যায়? ডিপিএসপি মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ঠিক আছে। তো এই ডিপিএসপির কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট, আয়ারল্যান্ড থেকে, আইরিশ কনস্টিটিউশন থেকে। ঠিক আছে। তো এইগুলো মোটামুটি একবার করে পড়ে ফেলতে হবে, পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন আসে এই বিষয়ক। আর হ্যাঁ, যে আমাদের যে পার্লামেন্টে বাই ক্যামেরাল বলতে কি বোঝায়? হোয়াট ইজ বাই ক্যামেরাল? বাই মানে কি? দুটো, আর ক্যামেরাল মানে কি? কক্ষ। আর আমাদের যেরকম লোয়ার কক্ষ, উচ্চ কক্ষ আছে। লোয়ার কক্ষ মানে কি? লোকসভা। উচ্চ কক্ষ মানে কি? রাজ্যসভা। ঠিক আছে। ঠিক সিমিলারলি ইউকে কনস্টিটিউশনেও তাই আছে। ওদের লোকসভা রাজ্যসভা নেই, ওদের হচ্ছে এই হাউস অফ পিপল আর হাউস অফ কমন্স, এরকম সামথিং আছে। আবার ইউএস এর পার্লামেন্টও ওরকম আছে, সেনেট আর কংগ্রেস। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কনসেপ্টগুলো মোটামুটি এইভাবেই নেওয়া হয়েছে, বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে। ওকে, আমি এখানে বললাম এই যে আর্টিকেল দ্বৈত নাগরিকত্ব দুই দেশের মধ্যে স্বীকৃত নয়, এইগুলো মোটামুটি বেশি দেখার দরকার নেই। মোটামুটি এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বেশ আসে। এবার নেক্সট কোশ্চেন, দ্য ক্যাপিটাল লাক্ষাদ্বীপ কাভারাত্তি। তো আমাদের দেশের কিছু ইউনিয়ন টেরিটরিজ আছে। কতগুলো ইউনিয়ন টেরিটরিজ? না, প্রথমে ছিল 7টা, তারপরে 2টো অ্যাড হলো, জম্মু কাশ্মীর আর লাদাখ। তারপরে কি একটা মার্জ হলো, অর্থাৎ দামনদিউ আর হচ্ছে দাদরা নগর হাভেলি। কতগুলো হলো? 8টা। এর মধ্যে আমরা যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখি, তাহলে এর ক্যাপিটাল কি? পোর্ট ব্লেয়ার। কিন্তু পোর্ট ব্লেয়ার যদি অপশন না থাকে, তাহলে কি থাকবে পোর্ট ব্লেয়ারের জায়গায়? থাকবে হচ্ছে বিজয়পুরম। অর্থাৎ বিজয়পুরম হচ্ছে নতুন নাম কিসের? না, পোর্ট ব্লেয়ারের। রিসেন্টলি নাম চেঞ্জ করা হয়েছে, বিজয়পুরম। ওকে। আর নেক্সট কোয়েশ্চেন, এই যে বে অফ বেঙ্গল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর হ্যাঁ, যে যখন যেটা পড়বে না ম্যাপে, সেটা একদম পুরো দেখে নেবে যে কোথায় কোনটা আছে না আছে, তাহলে খুব সুবিধা হবে। দিল্লি, দাদরা নগর হাভেলি, পুদুচেরি, ইত্যাদি ইত্যাদি। নেক্সট, অ্যান ইলেকট্রিক্যাল ফিলামেন্ট ইজ মেড আপ অফ। খুব ভালো প্রশ্ন। কেন ভালো প্রশ্ন? যে এখানে উত্তরটা হচ্ছে কি টাংস্টেন। ওকে, টাংস্টেনের সংকেত কি? ডাব্লিউ। ডাব্লিউ মানে কি? উলফ্রাম বলা হয়, উলফ্রাম। টাংস্টেন কেন? কারণ টাংস্টেনের গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট অনেক হাই, তো সেই জন্য হিটেড বেশি হয় না, ওই জন্য ইলেকট্রিক বাল্বে টাংস্টেন ইউজ করা হয়। ঠিক আছে। তো বলছে which of the following countries has agreed to accept payment of export oil in terms of rupees instead of dollar or any other currency? উত্তর হচ্ছে ইরান। এটা তৎকালীন 2019 সালের প্রশ্ন এটা। তারপরে অনেক দেশই এরকম করেছে, লাইক শ্রীলঙ্কা করেছে, ইউএই করছে, রাশিয়া করেছিল, কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট, এরকম অনেক কিছুই করেছিল। এখানে উত্তরটা হচ্ছে ইরান। আচ্ছা, ইরান সম্পর্কে একটু জেনে নিই। রিসেন্টলি তো ইরান ইসরায়েলের মধ্যে অনেক সংঘর্ষ চলছে মিডল ইস্টে, তাই না? জানো নিশ্চয়ই সবাই। ইরানটা কি? থিওক্রেসি। কি না? থিওক্রেসি। এখানে কি ধর্মের উপরে দেশ চলে, ইসলামিক। এর একটা সুপ্রিম লিডার আছে, তার নাম কি? খামেনি। আর প্রেসিডেন্ট আছে, নতুন প্রেসিডেন্ট, মসুলের নাম হচ্ছে পিজেক শাইন, এরকম কিছু একটা হবে, পিজেক শাইন এরকম কিছু একটা হবে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর হ্যাঁ, আর ইরানের রাজধানী কি? তেহরান। ঠিক আছে। আর মুদ্রা কি? দিনার, তাই তো? আচ্ছা, এইবার কি, যে রিসেন্টলি যে অ্যাটাক হয়েছে, ইরান তো প্রক্সি, ইরান কি শিয়া কান্ট্রি,
মুসলিমদের দুটো ভাগ, একটা হচ্ছে শিয়া আর সুন্নি। আহ, সেটা যখন হযরত মুহাম্মদ যখন মারা যান, তারপরে ওই কে অ্যাকচুয়ালি উত্তরাধিকার পাবে, তো সেটা নিয়ে আর কি ঝামেলা, সূত্রপাত। এবং তার ফলে একটা সেক্ট শিয়া আর একটা সেক্ট হচ্ছে সুন্নি, ঠিক আছে। তো শিয়া ডমিনেটেড হচ্ছে ইরান, আর বাদ বাকি সুন্নি হচ্ছে অন্যান্য, যেমন সৌদি আরবিয়া, যেমন ইউএই, যেমন ইরাক মোস্টলি, কুয়েত, কাতার, সব হচ্ছে কি সুন্নি কান্ট্রি। বাংলাদেশ, ইন্দোনেশিয়া সব ম্যাক্সিমাম সুন্নি, সুন্নিদের সংখ্যা সব থেকে বেশি। তো এই জন্য কি শিয়া সুন্নিদের একটা মিডল ইস্টে লেগেই থাকে, ঠিক। মিডল ইস্টের সবসময় এদের মধ্যে ঝামেলা তৈরি হতেই থাকে। কিছু এদের প্রক্সি গ্রুপ আছে, যেমন হিজবুল্লাহ। হিজবুল্লাহ কোথায় থাকে না, হিজবুল্লাহ থাকে হচ্ছে লেবানন, ওখানে থাকে। তারপরে কি আর একটা প্রক্সি গ্রুপ হামাস, এই থাকে কোথায়, এ থাকে হচ্ছে গাজাতে, ঠিক আছে। সিমিলারলি কিছু আছে সানাতে, সানা মানে কি ইয়েমেন। তো এর প্রক্সি ওয়ার চলতে থাকে, ডাইরেক্টলি যুদ্ধে ইনভলভ হয় না, কিন্তু এদের কিছু গ্রুপ থাকে তারা যুদ্ধে ইনভলভ হতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডিড দ্য ফ্রেঞ্চ রেনেসাঁস টুক প্লেস? উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে বিটুইন 15th and early 17th century। আমি তখন বললাম যে ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে, 17 ফ্রেঞ্চ রেভলিউশনটা অ্যাকচুয়ালি কেন হয়েছিল। এই যে ফ্রেঞ্চ রেনেসাঁসে যখন প্রশ্ন দিয়েছে, তো রেভলিউশন থেকে প্রশ্ন আসতেই পারে, তাই না। তো ফ্রেঞ্চ রেভলিউশনটা একটু বলে দিই। আগে কি ছিল, ফ্রান্সে আমরা নাম শুনেছি লুই, ষোড়শ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই। তো সে সময় প্রচন্ড ইকোনমিক, অ্যাকচুয়ালি যত কিছুর সমস্যা, সমস্ত বিপ্লবের ওই ধনী ভার্সেস গরিব, ঠিক আছে। এই হচ্ছে পৃথিবীর যত ঝামেলা, সব হচ্ছে ধনী ভার্সেস গরিব। আর এই জন্যই কমিউনিজমের উৎপত্তি, সরি, এইরকম সমস্ত কিছু কিন্তু এই এটার উপরেই। সিমিলারলি ফ্রান্সে সেই সময় রাজতন্ত্র ছিল, লুই তারা ছিল সেখানে, এবং এত পরিমাণে তারা ইকোনমিক এক্সপ্লয়টেশন করেছিল, যে কারণে প্রচন্ড পরিমাণে ইনইকুয়ালিটি তৈরি হয়েছিল, এবং তার ফলেই কি হলো না, রেভলিউশন তৈরি হলো। তো সেটাই 1789 সালে বাস্তিল দুর্গের পতন হলো। সেই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে দিয়ে ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হলো, সমাপ্ত হলো আর কি। এবং তারপরেই ওখানে কি আসলো, ডেমোক্রেসি সূত্রপাত হলো, এবং সেটাই আর কি ফ্র্যাটার্নিটি, লিবার্টি, এইসবই আর কি ওখানে উৎপত্তি হলো। এর আগে কি হয়েছে, 1776 এ একটা ঘটনা ঘটেছে, 4th of July। কি হয়েছে না, আমেরিকান রেভলিউশন হয়েছিল তার আগে। দিয়ে কি হলো, সেই সময় আমেরিকা, অর্থাৎ ইউএসএ, আমেরিকা সেই সময় কি হলো না, আমেরিকা সেই সময়, আমেরিকা, হ্যাঁ, ও ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল কার কাছ থেকে, ইউকের কাছ থেকে, ইউনাইটেড কিংডম। তখন কি হলো, জর্জ ওয়াশিংটন ফার্স্ট প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তার তার তারপরে কি হয়েছিল, তারপরে হয়েছিল হচ্ছে এটা আমেরিকান রেভলিউশন গেল। হ্যাঁ, তার 1773 সালের বস্টন টি পার্টি হয়েছিল, ঠিক যখন রেগুলেটিং অ্যাক্ট আমাদের দেশে পাস হয়েছিল। ঠিক সিমিলারলি আমি রেগুলেটিং অ্যাক্ট এই সম্পর্কে আমি পরে আলোচনা করব, আগে মোটামুটি এটা শেষ করে নি। তো এটা গেল আমেরিকান রেভলিউশন, এটা। তারপরে ফ্রেঞ্চ রেভলিউশন, চাইনিজ রেভলিউশন বলছিলাম না। তো চাইনিজ রেভলিউশনটা কবে হয়েছিল না, একটা হয়েছিল 1911-2-তে, আর একটা হয়েছিল 1948-49-এ। কেন, কারণ এটা হয়েছিল কি, প্রথমটা হয়েছিল যে এটা হচ্ছে কমিউনিজম রেভলিউশন, আর এটা হয়েছিল চাইনিজ রেভলিউশন, ওই আর কি। এখানে কি ছিল, এখানে হচ্ছে কিং ডাইনেস্টি, হ্যাঁ এখানেই বলছি, চায়নাতে কি কি রাজ করতো, কিং ডাইনেস্টি, ঠিক আছে। চায়নাকে আমরা আজকে যা দেখি তা তো ছিল না। চায়না শুধুমাত্র এই ইস্টার্ন এরিয়াটুকুই মোটামুটি চায়নার পার্ট ছিল। পরে তো তিব্বত গুলো 1949-এর পরে মাও সেতুং সেগুলো দখল করে নিয়েছিল, সেই জন্য চায়নাকে আজ আমরা তো বড় দেখি। কিং ডাইনেস্টি ছিল, তাকে সরিয়ে দিয়ে কে এলো, সান ইয়াত সেন, সে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করলো। আলটিমেটলি সান ইয়াত সেন যখন এলো, তখন এর সাথে কমিউনিস্ট পার্টি অফ চায়না, সেও এখানে যুক্ত ছিল, মানে সেও একে সাপোর্ট করেছিল। এবং সেই সময় কে ছিল, মাও জেদং বা মাও সেতুং, যাকে যাই একই নাম, সেম লোক। এই লোক আবার 1917-এ একটা ঘটনা ঘটেছিল, রাশিয়ান রেভলিউশন, ঠিক আছে, যার টাইম থেকে সরিয়ে
আমাদের যে লেনিন বাবা তিনি কি করলেন, রাশিয়াতে কি ছিল, জার, CJAR, ঠিক আছে, জারতন্ত্র ছিল, সেই জারতন্ত্রকে সরিয়ে তিনি সেখানে রাজতন্ত্র সরিয়ে তিনি কমিউনিজমটা তিনি ওখানে নিয়ে এলেন। অ্যাকচুয়ালি কার্ল মার্কস তো কমিউনিজমের প্রবক্তা, কিন্তু সেটাকে ফার্স্টলি মানে অ্যাপ্লাই করেছিলেন কে না, এই লেনিন। কার্ল মার্কসের দুটো বই আছে, দাস ক্যাপিটাল এবং হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, তো সেটারই আর কি অ্যাপ্লিকেশন করে দেখিয়েছিলেন লেনিন। তো তারপরে জারতন্ত্রকে হারিয়ে কি করলো, কমিউনিজম প্রতিষ্ঠা করলো। 1994 লোকটা মারা গেল, তারপরে কে এলো, স্ট্যালিন এলো। এই আমাদের যে মাও জেদং, এবার এই স্ট্যালিনের দ্বারা লেনিনের দ্বারা খুব ইন্সপায়ার্ড হয়ে গেছিল, খুব মোটিভেট হয়ে গেছিল আর কি, যে ভাই তুমি করেছো আমিও দেখাবো মজা। তো তারপরে এই মাও জেদং কি করলো, ও হচ্ছে আস্তে আস্তে সানি ইয়াতসেনের বিরোধী হয়ে ওঠা শুরু করলো। আলটিমেটলি সানি ইয়াতসেন মারা গেল, তারপর কি এলো, চিয়াং কাইশেক বলে একজন, ঠিক আছে। তখন কিন্তু মোটামুটি চায়নাতে ডেমোক্রেসি আস্তে আস্তে কিন্তু আসছে, কিন্তু তখন এদের মধ্যে ঝামেলা শুরু হলো। তবে কি কমিউনিস্ট আর মাও জেদং সে কমিউনিজমের প্রবক্তা, মানে কমিউনিজম ব্যবহার করতেন। আজকে যেটা আমরা, যাই হোক, তো এইবার নেক্সটে কি হলো যে 1949 কোথায় গেল, এবার কি হচ্ছে 1945 এর পর থেকে এদের মধ্যে ঝামেলা শুরু হলো, যুদ্ধ শুরু হলো, এবং সেই যুদ্ধে মাও জেদং এর জেতার কথা ছিল না, কিন্তু চিয়াং কাইশেক একটু লাইটলি নিয়েছিলেন, যে কারণে তাকে হারতে হলো। এবং হারার ফলে তিনি ফর্মোসা দ্বীপ, মনে করে নামটা এরকম সমস্যা লাগছে, ফর্মোসা দ্বীপ, আমরা কিন্তু পুরোনো কোনো ম্যাপে এইটা সম্পর্কে ফর্মোসা বলে আমরা জেনেছি, মানে দেখেছি। অ্যাকচুয়ালি ফর্মোসা এখন যেটা নাম হচ্ছে তাইওয়ান, ঠিক আছে, সেখানে চলে যায়। এবং অ্যাকচুয়ালি প্রথমে নাম কি ছিল, যে রিপাবলিক অফ চায়না, ROC, আর কি আর একটা হচ্ছে কি PRC, পিপলস রিপাবলিক অফ চায়না। তো অ্যাকচুয়ালি ROC টা চলে গেল কোথায়, তাইওয়ানে, আর PRC টা চলে গেল কোথায় না, চায়নাতে। 1949 এ মোটামুটি মাও জেদং এর রাজ প্রতিষ্ঠা হলো চায়নাতে, তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, PRC অর্থাৎ পিপলস রিপাবলিক অফ চায়নার প্রেসিডেন্ট। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এইটুকু একটু মাথায় গেঁথে নিলেই ভালো। তারপরে দেখবো আমরা কালচার রেভলিউশন হয়েছিল 1956 এর পর থেকে, তারপরে আমরা দেখবো যে 1980s পর থেকে কি করে চায়না আজকের চায়না হয়ে উঠলো, সেটা পরে অন্য কোনো দিন দেখা যাবে। মোটামুটি আজকের এইটুকুই আর কি, এইটুকুর মধ্যে থাক, সীমাবদ্ধ থাক। পরের প্রশ্ন, এই যে পার্থিনাতে বলে কি কি ছিল, আমি এগুলো বলা হয়নি। তো মোটামুটি সাহিত্য কেন্দ্র দেখে নিও, ভালো লাগবে পড়তে। যে ব্যাসিলদে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা হয়, ব্যাস। Next question. This is the permanent seat of New Delhi. Supreme Court can also mean that any other major city of any other place that is declared by the Chief Justice of India in a constitutional president. কত, এটা হচ্ছে আর্টিকেল 130, ঠিক আছে। সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্টে কতগুলো বিচারপতি থাকেন, বিচারপতি 33+1, ওয়ান হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টের কি কাজ, সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে যে কোন লোয়ার কোর্টে কোনো কেস উপরে গেলে মানে সেটা কনস্টিটিউশনাল ভ্যালিডিটি বা আপিল বা রাজ্য বা স্টেটের মধ্যে কোনো ঝামেলা, রাজ্য বা সেন্টারের মধ্যে কোনো ঝামেলা, সেটা ইয়ে করা, অ্যাপিলেট, ঠিক আছে। আর হচ্ছে কি যে আলটিমেট যে আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে আলটিমেটলি ইন্টারপ্রেট কে করবে না, সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এই হচ্ছে সুপ্রিম কোর্টের মোটামুটি কাজ। নেক্সট কি আছে দেখা যাক। এই সুপ্রিম কোর্টের মূল বৈশিষ্ট্য কি, 1950 প্রতিষ্ঠিত হয়েছিল। আইনগত সামাজিক মতামত সুপ্রিম নাগরিক মৌলিক অধিকার, খুব ইম্পর্টেন্ট। এই যে আমাদের রিট পিটিশন ফাইল হয়, ঠিক আছে, রিট পিটিশন, আমি এটা পরে আমি ডিসকাস করে দেবো যে 5টা রকমের রিট হয় কি কি, তো সেটার মধ্যে এই জিনিসটা পড়ে। তো কারোর যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সেটাকে দেখবে না, সুপ্রিম কোর্ট দেখবে। সরকারি হচ্ছে আপিল বললাম নিম্ন থেকে আপিল সিদ্ধান্ত। এবার এবার কে মুখ্য বিচারপতি 34 জন বলে দিয়েছি, ব্যাস, দিল্লিতে অবস্থিত। আর আমাদের ফার্স্ট সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল, 1773 তে, রেভিনিউ অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। ফার্স্ট কে ছিল, কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল, ক্যালকাটা, তৎকালীন ক্যালকাটা, ঠিক আছে। আর স্যার এলিজা ইম্পে ছিলেন প্রধান বিচারপতি, স্যার এলিজা ইম্পে। ওকে, নেক্সট প্রশ্ন,
which of the following waves can propagate in vacuum? Radio waves, light waves, X-ray, or DC waves? Radio wave কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএমডব্লিউ, লাইট ওয়েভসও তাই, এক্সরেও তাই, কিন্তু আল্ট্রাসনিক এর মিডিয়াম লাগে। তাহলে কি হবে? 1, 2 and 3, এটা উত্তর। আল্ট্রাসনিকেও এর হচ্ছে মিডিয়াম লাগে, এর 20,000 হার্টসের বেশি এর কম্পাঙ্ক, ঠিক। আর হচ্ছে যে এর মিডিয়াম লাগে, বাকিগুলো কি মিডিয়াম ছাড়াই চলতে পারে। এক্সরে কে আবিষ্কার করেছিল? আমাদের রনজেন সাহেব, ঠিক আছে, আমাদের রনজেন সাহেব আবিষ্কার করেছিল এক্সরে। ওকে, নেক্সট। The smallest unit of information a computer can understand and process. ভালো প্রশ্ন। কম্পিউটার এটা খুব বেসিক একটা প্রশ্ন, যে সব থেকে ক্ষুদ্রতম কি? ক্ষুদ্রতম হচ্ছে যে বাইট। আমি একবার করে বলে দিচ্ছি জিনিসটা কি। বাইট হচ্ছে ক্ষুদ্রতম। বিট বললাম, বিট। তো 4 বিটে হয় 1 নিবল, 1 নিবল। 8 বিটে কি হয়? 8 বিটে হবে 1 বাইট। তারপরে 1024 বাইটে কি হবে? 1 কিলোবাইট। 1024 কিলোবাইটে কি হবে? 1 মেগাবাইট। 1024 মেগাবাইটে কি হবে? 1 গিগাবাইট। 1024 গিগাবাইটে কি হবে? 1 টেরাবাইট। 1024 টেরাবাইটে কি হবে? 1 পেটাবাইট। ঠিক আছে, এই কটা মনে রেখে দিও, তাহলে পরীক্ষায় উত্তর করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বন্দে মাতরম ইজ টেকেন ফ্রম, অবশ্যই আনন্দমঠ। কে লিখেছিলেন? ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম দা আমাদের, ওকে, চট্টোপাধ্যায়। আর কত সালে ইনি লিখেছিলেন? 1882 সালে এটা ফাউন্ডেড হয়েছিল, আই মিন এটা পাবলিশড হয়েছিল। ঠিক আছে, আর কি বন্দে মাতরম যে সঙ্গীত, সেই সঙ্গীতটা প্রথম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? 1896, মনে থাকবে। কোন অধিবেশনে? ক্যালকাটা অধিবেশনে। ওকে, ক্যালকাটা অধিবেশনে। আর জনগণ মন অধিনায়ক কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? 1911 সালে। কোন অধিবেশনে? না সিমিলার ক্যালকাটা অধিবেশনে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার বন্দে মাতরম। নেক্সট প্রশ্ন। When the pointer of a monitor is positioned on a dash, it is shaped like a hand. এটা কি? হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক করতে গেলে আমাদের হ্যান্ডের মতো জিনিসটা আসে। ঠিক আছে, আর হ্যাঁ, কম্পিউটারে কিছু শর্টকাট কি মনে রাখা প্রয়োজন, সেগুলো একবার পড়ে নিও পরীক্ষার জন্য। সিম্পল বেসিক, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এগুলো তো আমরা জানি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এস, এই সিমিলার যেগুলো হয়। উইন্ডোজ থেকে রিফ্রেশ বাটন, মোটামুটি এগুলো একবার করে দেখে নিও। From which part of the plant is potato obtained? Potato কি? স্টেম, মানে কি কাণ্ড। ঠিক আছে, আচ্ছা আমি যদি বলি গাজর বা যদি বলি মূলো, সেগুলো কি? সেগুলো হচ্ছে রুট। ঠিক আছে, সেগুলো হচ্ছে কি? রুট, শিকড়। নেক্সট প্রশ্ন। A citizen of India will lose his or her citizenship if he or she renounces Indian citizenship, voluntarily acquires a citizenship of another country, marries a citizen of another country, criticizes the government. যদি প্রথমটা অবশ্যই renounces Indian citizenship, একদম ডুয়েটটাও ঠিক আমি বলেছিলাম, তাদের বলেছি এগুলো। ম্যারিজ a citizen না, একদমই না। criticizes the government, নো। তাহলে কি হবে? 1 and 2, 1 and 2, ডি উত্তর হবে। ঠিক আছে, সিটিজেনশিপ নিয়ে বলেছি। নেক্সট। ফাইলেরিয়া ইজ এ ডিজিজ। অ্যাকচুয়ালি ফাইলেরিয়া মানে কি? এলিফ্যান্টিয়াসিস। ঠিক আছে, এলিফ্যান্টিয়াসিস। তো এটা কজড বাই কি? ওয়ার্মস। এটা বাহক কি? মসকিটো। ঠিক আছে, আচ্ছা ভাইরাস দ্বারা কি কি ইয়ে হয়? কলেরা কি? ভিব্রিও কলেরি জানি আমরা।
HIV ভাইরাস হয়, ঠিক আছে, এটা আরএনএ ভাইরাস। ভাইরাস দু ধরনের, আরএনএ আর ডিএনএ। আরএনএ ভাইরাস খুব মিউটেট করতে পারে খুব তাড়াতাড়ি, যেমন কোভিড। কোভিড কি, ও হচ্ছে আরএনএ ভাইরাস, ও নিজেকে তাড়াতাড়ি মিউটেট করে, এই জন্য ওর ভ্যাকসিন বানানোটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। ডিএনএ ভাইরাসে ভ্যাকসিন নিতে কোনো সমস্যা হয় না। আর কি কি, এবার মস্কিটোর মধ্যে বাহক এরকম কি, যেরকম ডেঙ্গি রোগ হয়। ডেঙ্গি কার কার দ্বারা ইয়ে হয়, এডিস ইজিপ্টাই, ঠিক আছে, ইজিপ্টাই এরকম যেটা হবে। এরকম ম্যালেরিয়া, ম্যালেরিয়াটা এই মশা এই রোগ নিয়ে বেড়ায়, প্লাজমোডিয়াম এই ভাইরাস থাকে, তার মধ্যে প্লাজমোডিয়াম ভাইরাস, ঠিক আছে। টিউবারক্লোসিস, টিবিটা কি, টিবিটাও একটা ভাইরাস। আর এই হচ্ছে মোটামুটি প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, ও ম্যালেরিয়া, ম্যালেরিয়া কি, এই যে পরজীবী রোগ, প্লাজমোডিয়াম বলেছি, প্রধান রোগ স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা। ডেঙ্গু কি, এডিস ইজিপ্টাই, এডিস ইজিপ্টাই, ঠিক আছে। চিকুনগুনিয়া, এটাও কি এডিস মস্কিটো এডিস ইজিপ্টাই বহন করে নিয়ে। জিকা ভাইরাস, এটাও মোটামুটি সিমিলারলি, মোটামুটি একই রকমেরই হয়, এদিক ওদিক বেশি একটু কম বেশি হয় এরকম। নেক্সট প্রশ্ন, from which of the following Upanishads were the words Satyameva Jayate on the state symbol taken? মন্ডক উপনিষদ। আচ্ছা, উপনিষদটা অ্যাকচুয়ালি কি, আমরা যখন বেদিকেস পড়বো, বেদিকেস কত থেকে কত, 1500 বিসি থেকে 600 বিসি, তার মধ্যে 1500 থেকে 1000, এটা হচ্ছে কি বলা হয়, এটাকে বলা হয় আর্লি বেদিকেস 90, আর তারপরে 1000 থেকে 600 কে বলা হয় ল্যাটার বেদিকেস, ল্যাটার বেদিকেস, ওকে। তো এইবার বেদিকেসের যেটা জিনিস ছিল সেটা হচ্ছে যে আরিয়ান, এই আরিয়ান কোথা থেকে এসেছিল সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। যেটা মেনলি যে থিওরি বলা হয় সেটা হচ্ছে আরিয়ানরা কি ছিল, সেন্ট্রাল এশিয়ার লোক ছিল, তারা ইন্ডিয়াতে এসেছিল, ঠিক আছে, তৎকালীন ইন্ডিয়াতে। তো এবার তখন থেকে আর কি আরিয়ান ইনভেশন যাকে বলা হয়। এইবার বেদিকেসের মেন যে জিনিস, যে লিটারেচার, সেই লিটারেচার হচ্ছে কি বেদাস, সেই লিটারেচার হচ্ছে কি বেদাস। ব্রাহ্মণাস আছে, আরণ্যকস আছে, আর আছে কি উপনিষদ। এইভাবে জিনিসটা এসেছিল পরপর পরপর পরপর, ঠিক আছে। উপনিষদ অ্যাকচুয়ালি কি, এই যে বেদার একদম শেষে চলে যাচ্ছে, বেদের অন্ত, এটাকে বলা হয় উপনিষদ, বেদান্ত যাকে বলা হয়। এই বেদান্তই হচ্ছে, বেদান্ত ফিলোসফিতে কে ছিলেন, স্বামীজি, আমাদের স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। এইবার বেদের কি, বেদের 4টে জিনিস, 4টে সেগমেন্ট, একটা ঋগ, সাম, ইয়জুর, আর এটা কি আথার্ব। ঋগ সাম হচ্ছে সব থেকে ওল্ডেস্ট, ঠিক আছে। এটাতে কি আছে, 1028টা হিমস আছে, হিমস অ্যান্ড প্রেয়ার্স, ওকে। সাম মানে কি, সং মানে গান, গ্রন্থ, অর্থাৎ মিউজিক্যাল, মিউজিক্যাল বিভিন্ন তত্ত্ব এখানে আছে, মিউজিক্যাল কিছু। ইয়জুর, ইয়জুর মানে কি যজ্ঞ, যজ্ঞ মানে কি স্যাক্রিফাইস, তার মানে কি স্যাক্রিফিশিয়াল কিছু হিমস এর মধ্যে দেখা যায়। অথর্ব, অথর্ব মানে কি, অথর্ব বাংলায় যাকে বলে আমরা অথর্ব, অথর্ব মানে কি যার মধ্যে প্রাণ নেই, যে ডেড, অর্থাৎ তাকে জাগিয়ে তোলা, তাকে মারা গেছে তাকে জাগিয়ে তোলা, তার মানে অথর্ব মানে কি হবে, ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল স্পেলস, ঠিক আছে, ম্যাজিক্যাল স্পেলস অথবা ডিজিজ, অর্থাৎ এখানে ওই কিছু ওষুধ মেডিসিন সেটাও এর মধ্যে চলে আসছে, ঠিক আছে, ম্যাজিক্যাল স্পেল মেডিসিন, সেটা নিয়ে হচ্ছে অথর্ব বেদা। তাহলে জিনিসটা বোঝা গেল যে 4টে জিনিস, এই যে 4টে সেগমেন্ট ঋগ, সাম, যজুর, অথর্ব, তো সেগুলোর কি কাজ এবং আই মিন তারা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। এবার বেদিকেজে, বেদিকেজে প্রথম যখন বেদিকেজ ছিল অর্থাৎ 90, আই মিন আর্লি, তো সেক্ষেত্রে কি ছিল না, সমাজটা কিরকম ছিল, ম্যাট্রিয়াল টাইপের ছিল, ঠিক আছে।
ম্যাট্রিয়ার্কাল। কিন্তু যত এই ল্যাটারের দিকে গেছে পরের দিকে তত এটা পিতৃতান্ত্রিক হয়ে হয়ে উঠেছে। এবার কি আরেকটা কি কোশ্চেন করা যায়, সেই সময় কি গ্রাম, ঠিক আছে, সভা, যোজন ইত্যাদি বিভিন্ন কনসেপ্ট তখন ছিল আর কি। আর কি কি গডস, এই ভগবান, এই গডস এর ধারণাটা কি ছিল সেই সময়? প্রকৃতিকে পূজা করতো। প্রকৃতি, প্রকৃতি মানে কি সান, প্রকৃতি মানে কি বায়ু, বায়ু মানে কি পাওয়ান, ঠিক আছে, প্রকৃতি মানে কি ইন্দ্রদেব, আগুন, ঠিক আছে, অগ্নি, এদেরকে সেই সময় পুজো করা হতো। আস্তে আস্তে ধীরে 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 যখন লেটার বেরিয়ে যে এসছে তখন ভগবান পরেশ আর কি, আই মিন মানে শিবজিতে রূপান্তরিত হয়েছে, শিবার আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে সেই সময়। ঠিক আছে, তো এই গেল হচ্ছে মোটামুটি বেদিক এজের একটা কনসেপ্ট। এইগুলো যদি মনে রাখা যায় খুব ভালো। আর হ্যাঁ, উপনিষদ, উপনিষদ কতগুলো উপনিষদ আছে? টোটাল 108টা উপনিষদ আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি কি, হ্যাঁ তাহলে আরেকটু বলেই দিই। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তখন আমি বলছিলাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কি হয়েছিল। প্রথমে হচ্ছে কি 1921-এ হরপ্পা, তাই তো, আর 1922-তে মহেঞ্জোদারো। এটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আর ডি ব্যানার্জি, আর এটা হরপ্পা হচ্ছে দয়ারাম সাহানি। ঠিক আছে, যাক, তারা আবিষ্কার করেছিলেন জন মার্শাল। ইউনিভার্সাল সিভিলাইজেশন যে নামটা, আইভিসি যে নামটা, সেই নামটা কে দিয়েছিল? জন মার্শাল। ঠিক আছে, এটুকু থাক, এরপরে অন্য প্রশ্ন হলে আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে আর একটু তথ্য দিয়ে দেবো। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। এটা কেমন একটা প্রশ্ন, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি এটা মানে হচ্ছে, এটা এজিও সাইজ হলে সেটা 0.5 মিটার স্কোয়ারই হয়, আর তার 1/4 হচ্ছে কি, মানে এজিওর 1/4 হচ্ছে, সরি, এজিওর 1/4 সাইজ হচ্ছে A4 সাইজ। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? বোথ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দ্য অ্যাপেল 2 ইজ কম্পিউটার 4th জেনারেশন। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট। সুপ্রিম কোর্ট, আমি কিন্তু বলেছি এটা প্রথমে, উত্তরটা আশা করি দিতে পারবে। যে ওয়াজ জায়গা সিরিজ লিবার্টি, অ্যাবসলিউটলি, কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি আমাদের বিঘ্নিত হয় আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট দ্বারস্থ হতে পারি। সেটেল ইলেকট্রাল ডিস্ট্রিবিউশন প্রেসিডেন্ট, ইন্টারপ্রেট, এই যে বললাম মূল ইন্টারপ্রেট কে করবে? এই করবে। প্রোটেক্টস দ্য ডাইরেক্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। প্রোটেক্টস দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে কি হচ্ছে জিনিসটা, যে ডিপিএসপি, আমরা যখন ডিপিএসপি পড়েছি, আই মিন 51-এ, ডিপিএসপি কোথায় আছে? ডিপিএসপি কোথায় আছে? ডিপিএসপি আছে যে আর্টিকেল 36 থেকে 51, তাই তো, এর মধ্যে ডিপিএসপি আছে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আয়ারল্যান্ডের আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ওকে, এইবার সেগুলো কি, সেগুলো হচ্ছে জাস্ট ডেসক্রিপশন, কিন্তু সেগুলো কিন্তু নন জাস্টিফায়েবল। ঠিক আছে, মানে সেগুলো মানুষকে কিছু অধিকার দেওয়া আছে সেই জায়গায়, কিন্তু তুমি যদি সেগুলো পালন না করো বা স্টেট যদি সেগুলোকে পালন না করে, তাহলে তার এগেনস্টে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো না। এটা একটা বিশাল দিক। এই যে আর্টিকেল 44 কি বলছে না, ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, কিন্তু ইউনিফর্ম সিভিল কোড তো আমাদের দেশে নেই, কিন্তু তুমি তার জন্য তুমি সুপ্রিম কোর্টে যদি যাও গিয়ে, হ্যাঁ স্যার নেই, এ হচ্ছে না, তুমি কিন্তু সেভাবে তুমি মানে সেটার এগেনস্টে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো অর্ডার জারি করতে পারবে না স্টেটের উপরে। ঠিক আছে, মানে কোনো অর্ডার, সার্কুলার দিতে পারে বা কোনো অ্যাডভাইস দিতে পারে, তাই এর বেশি সুপ্রিম কোর্ট করতে পারবে না। তো এই যে ডিপিএসপির মধ্যে কিছু কিছু জিনিস ছিল, যেমন আর্টিকেল 40 ছিল কি, আর্টিকেল 40 ছিল যে পঞ্চায়েত, এই পঞ্চায়েত আর্টিকেল 40 ছিল বলে পরবর্তীকালে সেটা আমরা 11 শিডিউলে যোগ করেছি থ্রু 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1991। ঠিক আছে, তো ডিপিএসপি ছিল বলে আমরা সেটা ইমপ্লিমেন্ট করেছি। তো এরকম ডিপিএসপি তো এমন অনেক কিছু আছে, ইউসিসি হয়তো আস্তে আস্তে সেটা হতেও পারে, আমি জাস্ট বললাম। তো জিনিসটা হচ্ছে কি, যে এই ডিপিএসপি জিনিসটা নন জাস্টিফাইবল, অর্থাৎ এটার ভঙ্গ হলে তুমি সরকারের, তুমি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারো না। ওকে, নেক্সট, দ্য স্টেট দ্যাট হ্যাভ কমন বর্ডার উইথ চায়না। কমন বর্ডার উইথ চায়না কি আছে? জম্মু কাশ্মীর আছে, লাদাখ,
জম্মু কাশ্মীর লাদাখে অংশভূত অবশ্যই, মানে ছিল যখন। হ্যাঁ অবশ্যই আছে। আসাম আছে, না সরি, অরুণাচল প্রদেশ আছে, হিমাচল প্রদেশও আছে, তাই তো? তাহলে কি বলছে, কমন বর্ডার 134 হচ্ছে কি 134 আসাম কিন্তু নেই, আমরা দেখতে পারি এখানে, এইটা না হলেও হ্যাঁ মোটামুটি 134ই হবে, কারণ আসাম কোনোভাবেই সেই চায়নার সঙ্গে সংযুক্ত নয়। আসামের বর্ডার ইভেন মায়ানমারের সঙ্গেও নেই। কার সাথে আছে? অরুণাচল প্রদেশের সঙ্গে আছে, নাগাল্যান্ডের সঙ্গে আছে, মণিপুরের সঙ্গে আছে, মিজোরামের সঙ্গে আছে, ত্রিপুরার সঙ্গে নেই। ঠিক আছে, মায়ানমারের বর্ডার। নেক্সট কোশ্চেন। আর হ্যাঁ, এই ওয়ার্ল্ড ম্যাপটা কিন্তু একটু ভালো করে যাচাই করে নিতে হবে, ভালো করে পড়ে নিতে হবে। প্রত্যেককেই বলবো ম্যাপটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ম্যাপে কোথায় কোন দেশ আছে, কেন আছে না আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ডেনমার্ক, এখানে ডেনমার্ক চলে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে খেলা। কারণ কি, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশগত। ডেনমার্ক কোথায় আছে? এই যে এখানে আছে ডেনমার্ক, এর মধ্যে আছে ডেনমার্ক। ঠিক আছে, এই গ্রিনল্যান্ড হচ্ছে সব থেকে বড় দ্বীপ, সব থেকে লার্জেস্ট আইল্যান্ড। এটা কার আন্ডারে? না ডেনমার্কের আন্ডারে। ঠিক আছে, এখানে আর একটা দেশ আছে ব্রুনেই। ব্রুনেই দেশটা এই জায়গাটা এশিয়ার এটা বড় বড় দ্বীপ বলা হয় এটাকে। ঠিক আছে, ইন্দোনেশিয়া আছে। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হয়েছে কি কালিমান্তান বলে একটা দেশ জায়গা। আগে ছিল কি জর্জিয়া, এই জাকার্তা ছিল, পরে সেটা হয়েছে কি না কালিমান্তান। এই ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার মধ্যেখানে আছে কি মালাক্কা স্টেট আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য? না চায়নার জন্য। চায়নার যত এখান থেকে তেল ফেল যা আসে সব এইভাবে গিয়ে এখান দিয়ে গিয়ে সাউথ চায়না সি দিয়ে তারপর এখানে গিয়ে ঢোকে। এই 1971 ওয়ারে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে ওয়ার হয়েছিল, তো সেখানে চায়না বলেছিল যে আমরা পাকিস্তানের সঙ্গ দেবো, কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধী বলেছিল ঠিক আছে তুমি দাও, কিন্তু আমি তোমার এই মালাক্কা স্টেট আমি এখানে ব্লক করে দেবো। সেই জন্য চায়না বেটা ও সরে গেছিল, ও আর পাকিস্তানকে আর সাহায্য করেনি। যদি করতো তাহলে হয়তো অন্য কিছু হলেও হয়ে যেতে পারতো, কিন্তু সেই সময় আয়রন লেডি ছিলেন, তো কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে কিছু কিছু ছোট ছোট দেশ আছে, মালদ্বীপস আছে, সিচেলস আছে, এখানে মরিশাস বলে একটা দেশ আছে। তো এই দেশগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এগুলো যেহেতু এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে, ইন্দো প্যাসিফিক রিজিয়নটা এইটা বলা হয়, আর ইন্ডিয়ান ওশান রিজিয়ন আইওআর এখানটাকে বলা হয়। এই দেশগুলো আস্তে আস্তে খুব ইম্পর্টেন্ট হচ্ছে। আর মরিশাস হচ্ছে আমাদের দেশ যেখান থেকে সব থেকে বেশি এফডিআই ইন্ডিয়াতে আসে। ঠিক আছে, মরিশাস থেকে, তো এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, আর এই যে যখন আমি বলছিলাম ইরান নিয়ে কিছু বলছিলাম, এখানে ইরান, এই যে তুর্কি, ইরাক, এই যে পুরো এই যে এই জায়গাটাই হচ্ছে পুরো একদম মিডল ইস্ট বলা হয়। ঠিক আছে, তো মোটামুটি যখন কোনো একটা দেশের নাম মাথায় আসবে না, সেই দেশটা একদম পুরো কোথায় আছে যার মাথায় সেট হয়ে যাবে না, এই দেশটা এখানে আছে। ঠিক আছে, নেক্সট। কম্পিউটার ইউজার নাম্বার সিস্টেম টু স্টোর ডাটা। অবশ্যই বাইনারি। বাইনারি মানে কি? ইয়েস অর নো, 1 or 0। বাইনারি সংখ্যা মানে কি? ধরো যাক 12, এই সংখ্যাটাকে আমি বাইনারিতে রূপান্তরিত করবো। কি করে করবো? 2 to the power 3 প্লাস 2 to the power 2 হয়ে গেল, প্লাস 2 to the power 1 প্লাস 2 to the power 0। ঠিক আছে, দেখো এটা মানে কি 8, এটা মানে কি 4, 8 আছে 12 হয়ে গেল। এটা কি হচ্ছে 0, এটা 0, কি হবে 1 1 0 0। এটা হচ্ছে বাইনারিতে আমি প্রকাশ করে ফেললাম 12কে। সিমিলারলি এটাকে আমি যদি বাইনারিতে প্রকাশ করি, সংখ্যাতে প্রকাশ করি হেক্সাডেসিমাল, তাহলে কি আসবে? না হেক্সাডেসিমাল না, এটা হচ্ছে ডেসিমাল। যদি প্রকাশ করি তাহলে কি আসবে? না 2 to the power 4 আছে মানে 3, এটা 3 প্লাস 1 into 2 to the power 2 2 0 0 মানে 12। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। কম্পিউটার সবসময় বাইনারি জিনিসটা ইউজ করে, ইয়েস অর নো, তো আর তো কিছু বোঝে না, ওর বোঝার ক্ষমতাও নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এই যে আমি বলে দিয়েছি, কি বললাম আগের প্রশ্নে? ঋগ্বেদ। ঋগ্বেদ বাবা কি করে? হিমস এন্ড প্রেয়ার্স, 1028টা হিমস আছে, প্রেয়ার্স আছে সাথে। যজুর্বেদে কি করে? রিচুয়াল। সেই যে বললাম স্যাক্রিফাইসিয়াল কিছু রিচুয়াল যেগুলো হয় সেগুলো হচ্ছে কি করে? যজুর্বেদ। সামনে কি করে? গান, এই যে মিউজিক্যাল হিমস। আর অথরিকালে কি করে? না চার্মস এন্ড স্পেলস, মিস্টিক্যাল স্পেলস, ম্যাজিক্যাল স্পেলস। ঠিক আছে, কি বল সেটাতে কারেক্ট অপশন। কারেক্ট অপশন হবে কি? কারেক্ট অপশন হচ্ছে Q1 Q2 R2 আছে, সেটা সব ঠিকই আছে, এখান থেকে চেঞ্জ করাতে কিছু নেই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস সেলিব্রেটেড অন 26th of November। কেন? কারণ 1949, সেই 1949 26th of November কি হলো? কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করলো, নট র্যাটিফাই, অ্যাডপ্ট।
রাটিফাইড কবে হলো? 1950 কবে না 26শে জানুয়ারি। আমি বলেছি এই 26 জনের গুরুত্ব আমি আর বলছি না, ঠিক আছে। যখন কনস্টিটিউশনটা যখন চলে এলো আমি তখন একবার একটু কনস্টিটিউশনের হিস্ট্রি একবার বলি। 1773 রেগুলেটিং অ্যাক্ট, তারপরে কি মেন গুলো বলছি। 1784 পিটিআর ভারত শাসন আইন, 1813 চার্টার অ্যাক্ট, 1833 চার্টার অ্যাক্ট, 1853 চার্টার অ্যাক্ট, তারপরে কি হচ্ছে 1858 এ হয়ে যাচ্ছে, তারপরে 1872 তে একটা এলো, তারপরে কি হচ্ছে 1909 ইম্পর্টেন্ট গুলো বলছি, তারপরে কি 1927 সাইমন কমিশন এসেছিল দেখার জন্য, 1935। তো এগুলো ইম্পর্টেন্ট। এটা কি আমাদের দেশে যে ইউরোপিয়ান অ্যাডভেন্ট হয়েছিল, তো সেখানে ফার্স্টে কে এসেছিল? 1498 সালে এসেছিল পর্তুগিজ ভাস্কো দা গামা। কোথায় এসেছিল না কোচিনে এসেছিল। সে সময় ওখানে সম্রাট কে ছিল? জ্যামোরিন, হিন্দু সম্রাট, ঠিক আছে। তো সেই সময় তাহলে প্রথমে কি এলো? প্রথমে এলো পর্তুগিজ, তারপরে এসেছিল কে? পর্তুগিজের পরে এসেছিল ডাচ। ডাচ মানে কি? ডাচ মানে হচ্ছে হল্যান্ড, অর্থাৎ নেদারল্যান্ডের, তারা এসেছিল। তারপরে এলো কি? ব্রিটিশ, ইংলিশ। তারপরে এলো ড্যানিশ, অর্থাৎ ডেনমার্ক থেকে। আর লাস্টে এলো ফ্রান্স, ঠিক আছে। 1664 এ ড্যানিশ বোধ হয় 1498 এলো। মানে এরা এইভাবে এসছে, ঠিক আছে। আর যে বন্দর কোথায় গিয়ে স্থাপিত করেছিল? কোচিনে প্রথম করেছিল এ। ইংলিশ ব্রিটিশরা কোথায় করলো না? সুরাটে। ডাচ কোথায় করলো? মাসুলিপত্তনম। মাসুলিপত্তনম কত সালে না? 1608 সালে, এই 1605 সালে, ঠিক আছে। আর ইংলিশের মধ্যে আমরা দেখেছি যে স্যার থমাস রো, আর তার আগে ছিল কি? হকিন্স। 1609 সালে হচ্ছে হকিন্স, আর স্যার থমাস রো কবে? 1616 সালে জাহাঙ্গীর দরবারে এসে ট্রেড করার জন্য পারমিশন নিতে এসেছিলেন আর কি, দূত হিসাবে। ফ্রান্স কত? 1664 এবং করেছিল কোথায়? সুরাটে। তবে ওই 1668 করেছিল আর কি। আর ড্যানিশ মসুরি শ্রীরামপুরে করেছিল, ওয়েস্ট বেঙ্গল শ্রীরামপুরে, ঠিক আছে। তো এরপরে এটা গেল ইউরোপিয়ান অ্যাডভেন্ট। এবার তারপরে কি ব্রিটিশ তো এলো, ব্রিটেন আসার পরে দেশটাকে আস্তে আস্তে তারা রাজাত্বে পরিণত হলো, তাই তো। তো 1757 সালে পলাশী যুদ্ধ হলো। ও তার আগে 1717 সালে ফারুক শাহ ফরমান, সেই ফারুক শাহ ফরমান দিয়ে কি হলো? ফারুক শাহ ফরমান দিয়ে তারা হচ্ছে পুরো যে বাণিজ্য করার, বিনা শুল্কে বাণিজ্য করার অধিকারটা পেয়ে গেল। তারপরে আস্তে আস্তে দ্বীপে আনছে 1757 সালে। সেই সময় হচ্ছে মুঘল সাম্রাজ্য প্রচন্ড শেষের দিকে আর কি ডাউনফল হতে শুরু করেছে। 1757 সালে পলাশী যুদ্ধ, তারপরে 1764 সালে কি হলো? বক্সারের যুদ্ধ। তারপরে কি 1765 কি হচ্ছে? দেওয়ানি লাভ। কিসের দেওয়ানি লাভ? বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যা। তো এটা করার ফলে পূর্ব দিকটা পুরোপুরি দখল করে নিল ব্রিটেন। তো যার ফলে কি হলো? তখন তারা তাদের গভর্নর ছিল প্রথমে কোথায় কোথায় গভর্নর ছিল? ম্যাড্রাস। আর ছিল কোথায়? ক্যালকাটা, বোম্বে, সুরাট। তো কি হলো? তারপরে তারা যেহেতু পূর্ব দিকটা অধিকার করে নিল, তাই তারা কি বললো না আমরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল সেটা ঘোষণা করলো। তাহলে কি হচ্ছে? বাংলার শেষ গভর্নর ছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস।
আর তারপরে তিনিই প্রথম বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল যদি বলা হয় তাহলে কে, ওয়ারেন হেস্টিংস। 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, আর এই অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কলকাতাতে। ঠিক আছে। এরপরে 1784 সালে পিটের ঘর শাসন আইন হলো, তখন আস্তে আস্তে গ্রিপটা আস্তে আস্তে আসছে যে দেশটা কি হচ্ছে আর কি। 1813 সালে কি হচ্ছে, চার্টার অ্যাক্ট এলো। এটা চার্টার একটা মনোপলি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি ছিল সাউথ ইস্ট এশিয়াতে, সেটা বন্ধ করা হয়েছিল কিছুটা অনেক, শুধুমাত্র চায়ের ক্ষেত্রে চাটা বাদ দিয়ে বাদ বাকি যেতে। 1833 সালে চার্টার অ্যাক্ট হলো, এবং সেই চার্টার অ্যাক্টের মাধ্যমে লর্ড উইলিয়াম বেন্টিংকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো। কারণ কি, কারণ তার আগে আস্তে আস্তে ব্রিটিশ পূর্ব ভারত ছেড়ে তারা পশ্চিমে, উত্তরে, দক্ষিণে মোটামুটি তারা ক্যাপচার করে নিয়েছে। আমরা দেখেছি যে মাইশোরে যে ইঙ্গো মাইশোর যুদ্ধ হয়েছিল, প্রথমে হায়দার আলী এবং তারপরে কি টিপু সুলতান। হায়দার, তারপরে কি টিপু সুলতান। ঠিক আছে, এই দুজন তো এসেছিলেন, দুজন বাবা ছেলে। আস্তে আস্তে দাক্ষিণাত্য দখল করলো। তারপরে দেখেছি মারাঠাদের সঙ্গে সন্ধি হয়েছে, তারপরে সলভাইয়ের সন্ধি হয়েছে। বেসিকের সন্ধি কত ছিল 1802 সালে, সলভাইয়ের সন্ধি কত ছিল 1816 সালে। ইঙ্গো মারাঠা যুদ্ধ, ইঙ্গো শিখ যুদ্ধ, ইঙ্গো নেপাল যুদ্ধ মোটামুটি করে তারা মোটামুটি সারা ভারতটাই ক্যাপচার করে নিয়েছে সেই সময়। তো সেই জন্য 1833 সাল থেকে চার্টার অ্যাক্ট মাধ্যমে সে গভর্নর জেনারেল বেঙ্গল হলো, এবং তিনি ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল বেঙ্গল এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং তারপরে কি হচ্ছে, 1858 সালে লর্ড ক্যানিং ছিল, সে হচ্ছে 1857 সালে আমরা দেখেছি সিপাহী মিউটিনি হয়েছে, সিপাহী বিদ্রোহ হয়েছে। ঠিক আছে, এই সিপাহী বিদ্রোহের ফলে কি হলো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গ্রিপটা আস্তে আস্তে কমতে শুরু করলো, এবং সেই সময় মনার্কি প্রবেশ করলো, অর্থাৎ পুরো ডাইরেক্ট ইউকে থেকে কন্ট্রোল হবে আমাদের দেশ। এবং যার ফলে কি হলো, 1858 সালে হচ্ছে লর্ড এই যে আমাদের যে ক্যানিং ছিল, সেই ক্যানিং কি হলো, লাস্ট গভর্নর জেনারেল বেঙ্গল এবং ভাইসরয়, প্রথম ভাইসরয় হলেন। ভাইসরয় পদটা সৃষ্টি করা হয়েছিল। আর একটা পদ সৃষ্টি করা হলো, সেটা কি, সরি, আর একটা পদ কি সৃষ্টি করা হলো, সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট, ঠিক আছে। তো মোটামুটি সেক্রেটারি অফ স্টেট হচ্ছে যে ওদিকে ইউকে আর এদিকে ইন্ডিয়ার যোগসূত্র, আর ইনি ভাইসরয় ছিলেন। তো এটাই আর কি। তো তারপরে 1909 সালে মর্লে মিন্টো সংস্কার হলো, লর্ড মিন্টো এবং মর্লে সেক্রেটারি অফ স্টেট, এবং যার ফলে কি হলো, সেপারেট ইলেকট্রেট দেওয়া হলো, সেপারেট ইলেকট্রেট দেওয়া হলো। ঠিক আছে, কোথায় যে লিখি, এখানে লিখছি, সেপারেট ইলেকট্রেট দেওয়া হলো। ঠিক আছে, কাদের দেওয়া হলো না, মুসলিমদের দেওয়া হলো, যার ফলে তখন থেকে ডিভাইড এন্ড রুল পলিসি শুরু হয়ে গেল। তার আগে অলরেডি শুরু হয়ে গিয়েছিল লর্ড কার্জনের সময় থেকে, বঙ্গভঙ্গের সময় থেকে, 1902-03 থেকে মোটামুটি এর আর কি প্রদীপ পাকানো শুরু হয়ে গেছিল, সলতে পাকানো। তো যাই হোক, সেপারেট ইলেকট্রেট দেওয়া হলো। তারপরে 1919 সালে আমরা দেখেছি কি হয়েছে না, মন্টেগু চেমসফোর্ড, এবং তার ফলে অনেক কিছু চেঞ্জ করা হয়েছিল। সেটা এই দুটো জিনিস দেখতে 1919 এবং 1909 এটার দেখতে 1927 সাইমন কমিশন পাঠানো হয় ইন্ডিয়াতে, দেখার জন্য যে ইন্ডিয়ার আর কিছু কনস্টিটিউশন প্রয়োজন আছে কিনা। আর তারপরে 1935 সালে শেষে ভারত শাসন আইন পাস হয়। হ্যাঁ, আমরা আজকে যে সংবিধানটা দেখতে পাই, তার ভারত শাসন আইনের 1935 এর অনেক কিছু পলিসি রুলস তার মধ্যে ছিল। তো সেটাই আর কি, ওভারনাইট তৈরি হয়নি, সেটা আস্তে আস্তে এই জন্য হচ্ছে ভারতের সংবিধান কি সব থেকে লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মোটামুটি আমাদের সংবিধান দিবসের সংবিধানের প্রাক্কালটা হচ্ছে এরকম। তো আশা করছি এই ছোট্ট ইয়ের মধ্যে এই জিনিসটা বলতে পারলাম। নেক্সট প্রশ্ন, হুইচ আর দ্য ফলোইং ইজ দ্য পুরেস্ট কন্ডাক্টর অফ হিট ইন কম্পারিজন টু আদার্স? উত্তরটা হচ্ছে লেড। লেড মানে কি, পিবি। মার্কারি হচ্ছে কি, MHg। টাংস্টেন হচ্ছে ডাব্লিউ, সে হচ্ছে কপার। উত্তরটা কি, পিবি। Hg মানে কি, হাইড্রোগ্রাম। আর এ হচ্ছে কি, তরল ধাতু। ঠিক আছে, মার্কারি হচ্ছে তরল ধাতু, লিকুইড মেটাল। আর তরল অধাতু কি, ব্রোমিন, তরল অধাতু। ঠিক আছে, গ্লাস ইজ অ্যাকচুয়ালি কি, এ ক্রিস্টালাইন সলিড। ঠিক আছে, আয়নিক তো একদমই নয়, ইলাস্টিকও নয়, এ ক্রিস্টালাইন সলিড। ঠিক আছে, গ্লাস, গ্লাসের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, থাকে হচ্ছে মেন জিনিস কি, সিলিকা। ঠিক আছে, যেন মাথায় থাকে সিলিকা। নেক্সট কোয়েশ্চেন, 1 টেরাবাইট আমি বলে দিয়েছি, 1 টেরাবাইট মানে কি, ইজ ইকুয়াল টু 1024 GB।
ওকে, ব্যাস আর বলছি না। নেক্সট প্রশ্ন, হাউ মেনি প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া সো ফার ওয়ার ইলেক্টেড আনঅপোজড? টু। ফার্স্ট প্রেসিডেন্ট কি ছিল আমাদের? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তাই তো? সেকেন্ড প্রেসিডেন্ট কি সঞ্জীব, সরি সেকেন্ড না, মানে আরেকজন যে ছিলেন সঞ্জীব নীলম রেড্ডি। কত সালে না? 1977 সালে। হুম। আর ইনি কত? 1951, এই সময় হয়েছে। এই হচ্ছে ব্যাপার, দুজন আনঅপোজ ছিলেন। সেকেন্ড কে ছিলেন আমাদের? সেকেন্ড ছিলেন হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, 1964 থেকে উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তারপরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। হ্যাঁ, ম্যাচ দ্য ফলোইং বলছে। ডিওলার ট্রফি। ডিওলার ট্রফি কি? ক্রিকেট, ঠিক আছে। আর ক্রিকেট আর কি ট্রফি আছে? এই যে কুচবিহার ট্রফি, সরি কুচবিহার ট্রফি। যে কুচবিহার ট্রফি দিয়ে আমাদের ধোনি উঠেছিলেন, তাই তো? কুচবিহার ট্রফি আছে, দলীপ ট্রফি আছে, ঠিক আছে, এগুলো কি ক্রিকেটের। ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ কিসের? ফুটবলের হচ্ছে ডুরান্ড কাপ। ডেভিস কাপ কিসের? টেনিসের। সন্তোষ ট্রফি আছে ক্রিকেটের, ঠিক আছে, সন্তোষ ট্রফি আছে ক্রিকেট। টেনিসের আর কি কি আছে ডেভিস কাপ ছাড়া? ইউএস ওপেন, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, আর কি আছে? অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়া হয়, ফ্রেঞ্চ ওপেন ফ্রান্স হয়, ইউএসএ উইম্বলডন হয় কোথায়? ইউকেতে। ফ্রেঞ্চ ওপেন যেটা হয় সেটা হচ্ছে ক্লে কোর্টে খেলা হয়, ক্লে কোর্ট, ঠিক আছে। ক্লে কোর্টের রাজা কাকে বলা হয়? নাদাল, রাফায়েল নাদাল, ক্লে কোর্টের রাজা। আর এগুলো কি গ্রাস কোর্ট বাকিগুলো, ঠিক আছে। এই অস্ট্রেলিয়ান ওপেন মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি দিকে হয়, জানুয়ারি শুরুর দিকে আর কি, তখন অস্ট্রেলিয়াতে প্রচন্ড গরম থাকে। ইউএস ওপেনটা হয় শেষের দিকে, অগাস্ট মের দিকে। আর হচ্ছে ফ্রেঞ্চ ওপেনটা হয় মোটামুটি ওই মার্চ এপ্রিল মে নাগাদ। উইম্বলডনটা হয় তার পরপরই হয়, ইউকেতে হয়। যখন উইম্বলডনটা যখন হয় তখন ইউকেতে শীত থাকে, ঠান্ডা থাকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর ভালো, এবার অপশন দেখা যাক কি আছে। কি হচ্ছে এখানে? পির সঙ্গে যাবে 3, পির সঙ্গে যাবে 3, পির সঙ্গে যাবে 3, তাহলে হয় এ নয় বি। তারপরে কি আছে? ডেভিস কাপ। আর এর সঙ্গে যাবে 4, আর এর সঙ্গে যাবে 4। তাহলে এই দুটো থেকে কি হয়ে থাকবে? কি আছে? ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল 2, মানে কি উত্তর হবে? এটা হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তাহলে একবার করে বলা যায় নাকি একটু নর্থ ইস্ট স্টেট সম্পর্কে বলে, নর্থ ইস্টের স্টেটগুলো সম্পর্কে একবার একটু আলোচনা তাহলে করা যাক, কারণ পরীক্ষা থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই নর্থ ইস্ট স্টেটগুলো নিয়ে। আমাদের যে 7টা সিস্টার স্টেট আছে, তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে এটা। হ্যাঁ, প্রথমে ছোটভাবে লিখে দিই, কেইবুল লামজাও ন্যাশনাল, এটা অবস্থিত কোথায়? মণিপুরে। ঠিক আছে, হ্যাঁ, এটা কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। আর কেইবুল এটার একটা স্পেশালিটি আছে। স্পেশালিটিটা কি? না, স্পেশালিটিটা হচ্ছে লোকটা কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। এটা হচ্ছে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি ন্যাশনাল পার্ক যেটা ফ্লোটিং, ঠিক আছে, ফ্লোটিং ন্যাশনাল পার্ক। লোকটা কিলোর উপরেই সেটা অবস্থিত। লিভিং ফুড ব্রিজ, লিভিং ফুড ব্রিজ এটা হবে মেঘালয়তে। মেঘালয় রাজধানী কি? শিলং।
শিলং, মেঘালয়ের চিফ মিনিস্টার কে? আমাদের পিএ সাংমা, কনরাড ছেলে। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি যে মেঘালয়ের রাজ্যপালকে, বিজয় শঙ্কর। ওকে, বিজয় শঙ্কর। মেঘালয়ের কিছু ফেস্টিভ্যালের নাম মনে পড়ছে? ওয়ানগালা, আর কি কি আছে? আর একটা আছে নমক্রেক বলে একটা ফেস্টিভ্যাল হয়। ঠিক আছে, তাহলে মেঘালয় সম্পর্কে নামটা এক জায়গায় ক্লিয়ার হলো। মণিপুর, মণিপুর আছে কি? ইম্ফল, তাই তো? মণিপুরের চিফ মিনিস্টার কে? এন বীরেন সিং। এই যে কুকি আর মেয়েদের নিয়ে যে ঝামেলাটা হচ্ছে, এন বীরেন সিং তিনি হচ্ছেন ওখানকার চিফ মিনিস্টার। ঠিক আছে, এন বীরেন সিং। আর মণিপুরের একটা মণিপুরের গভর্নর অর্থাৎ রাজ্যপাল, মণিপুরের রাজ্যপালের নাম কি হতে পারে? মণিপুরের রাজ্যপাল হচ্ছে কি না? এলপি আচার্য। ঠিক আছে, আচার্য। এই এলপি আচার্য আসামেরও গভর্নর, উনি অ্যাডিশনাল চার্জে আছেন। ঠিক আছে। আর কি হতে পারে? মিজোরাম, মিজোরামের যে চিফ মিনিস্টার রিসেন্টলি হয়েছে 2023 ডিসেম্বর মাসে বোধহয়, তো আগের ভিডিওটাতে আমরা কতটুকু করেছিলাম বেশ, ও হ্যাঁ, ঠিক আছে। হুম, আগের ভিডিওটাতে আমরা মোটামুটি এইটুকু পড়েছিলাম, তারপর একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু সমস্যা হয়েছে। তো নেক্সট ভিডিওটাতে আমি এটা ডিসকাস করে দিচ্ছি। তো কি বলছিলাম, যে কেইবল লামজো ন্যাশনাল পার্ক মোটামুটি এতটুকু আগের পর্যন্ত বলা হয়েছে। তো এবার যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে আর যা যা আর কি কি আছে এখানে। আমি বলেছিলাম যে মেঘালয়টা মোটামুটি হয়েছিল, তারপরে আর কি হয়েছে, ইম্ফল এনভিডেন্সিং পর্যন্ত হয়ে গেছে, তারপরে ওদের সমস্যা তৈরি হয়েছিল। না, তো এবার আমি মিজোরামে যাচ্ছি। মিজোরামের যে চিফ মিনিস্টার রিসেন্টলি হয়েছে, চিফ মিনিস্টারকে লাল দোহুমা, ইনি হচ্ছেন রিসেন্ট চিফ মিনিস্টার। এর আগে জোরাম থাংমা ছিলেন, আগে ছিলেন জোরাম থাংমা, তিনি তারপরে লাল দোহামা হয়েছে 2023 সালে, লাল দোহামা। ঠিক আছে, এটা এটা কোথায় না, এটা হয়েছে হচ্ছে মিজোরামে। ঠিক আছে, মিজোরামের আহ, মিজোরামের একটা আহ, আচ্ছা, গভর্নর, আই মিন সরি, কি বল, হ্যাঁ গভর্নর, রাজ্যপাল। মেঘালয়ের রাজ্যপালের নাম কি হতে পারে? কামভাম, কাম, নামটা আমি ভুলে যাই, কামভাম পতি হরিবাবু। ঠিক আছে, এরকম হচ্ছে ওখানকার গভর্নর মিজোরামের। নাগাল্যান্ডের চিফ মিনিস্টারকে নেইফুরিও, নেইফুরিও। নাগাল্যান্ডের হচ্ছে ইয়ে কে আছেন, আই মিন গভর্নর লা গণেশন। ঠিক আছে, লা গণেশন। উফ, কি হচ্ছে, হ্যাঁ প্রথম তো একটু অসুবিধা হচ্ছে, এরপর আশা করছি এগুলো ঠিক হয়ে যাবে নেক্সট ভিডিওগুলোতে। তো লা গণেশন। তারপরে কে আসছে? তারপরে আসছে হচ্ছে যে নাগাল্যান্ডের কিছু ফেস্টিভ্যাল,
যেমন মেন ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি হর্নবিল ফেস্টিভ্যাল, যেটা ডিসেম্বর জানুয়ারি নাগাদ হয়, হর্নবিল ফেস্টিভ্যাল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আর কিছু স্টেট দেখা যাক, যে মোটামুটি আসাম দেখা যাক। আসামের চিফ মিনিস্টার কে আছে? আসামের চিফ মিনিস্টার, কে আছে? HBS, ঠিক আছে, হেমন্ত বিশ্ব শর্মা আছে। আসামের যে গভর্নর আছেন তিনি হচ্ছেন LP আচারিয়া, যিনি হচ্ছেন মণিপুরে আছেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে প্রশ্নটা কি, এরপরে আসামের কিছু ন্যাশনাল পার্ক, যেমন হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেমন হচ্ছে মানস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা হচ্ছে কোথায় অবস্থিত? আসামে। আসামের একটা ফেস্টিভ্যাল কি আছে? আম্বুবাচি ফেস্টিভ্যাল হয়, আম্বুবাচি ফেস্টিভ্যাল। আর কি হয়? বিহু ফেস্টিভ্যাল হয়। বিহু ফেস্টিভ্যাল কোথায় হয়? আসামে হয়। এবার নেক্সট কি আছে? অরুণাচল প্রদেশ। সেখানে অরুণাচল প্রদেশের রাজধানী কি আছে? শিলং, ইটানগর। আসামের রাজধানী কি ছিল? দিসপুর। ঠিক আছে, আসামের রাজধানী হচ্ছে দিসপুর। সেখানে ব্রহ্মপুত্র যে অববাহিক, যে বদ্বীপ, মাজুলি বদ্বীপ, সবথেকে বড় বদ্বীপ, লার্জেস্ট ডেল্টা। এবার এবার কি বলা যায়? আসাম গেল, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের একটা ফেস্টিভ্যাল কি হতে পারে? লোসার ফেস্টিভ্যাল, পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল, পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল। সেটা কোথায় হয়? অরুণাচল প্রদেশে হয়। ঠিক আছে, অরুণাচল প্রদেশের চিফ মিনিস্টারের নাম কি? পেমা খান্ডু, পেমা খান্ডু। ওকে, আর যিনি রাজ্যপাল আছেন তিনি মোস্ট প্রবাবলি কোনো একজন ব্রিগেডিয়ার আছেন। ব্রিগেডিয়ার কি পরা নাইক সামথিং এরকম আছেন একজন, ব্রিগেডিয়ার পরা মানিক না, পরা নাইক এরকম একজন আছেন। ঠিক আছে, অরুণাচল প্রদেশ। তো মোটামুটি নর্থ ইস্ট স্টেট গুলো সম্পর্কে একটু আইডিয়া ভালো করে রাখতে হবে, চিফ মিনিস্টার এবং ফেস্টিভ্যাল ইত্যাদি ইত্যাদি, এবং কোন শিডিউলে কি কি আছে না আছে সেটা সম্পর্কে একটু ভালো রকমের আইডিয়া থাকা মাস্ট। যেমন ত্রিপুরা বাদ গেল। ত্রিপুরার রাজধানী কি? ত্রিপুরার রাজধানী হচ্ছে যে আগরতলা। আর ওখানকার চিফ মিনিস্টার কি আছে? মানিক সাহা। ঠিক আছে, এই ব্যাপার। নামদফা বলে একটা, নামদফা, DAPHA, নামদফা বলে একটা ইয়ে আছে, ন্যাশনাল পার্ক। সেটা কোথায় অবস্থিত? সেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, ওকে, দেখা যাক। এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বলে দিয়েছি কোথায় অবস্থিত। একক সিংহ গণনা পাওয়া যায় আসাম, মধ্যপ্রদেশ। কুল্লু জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ। এই যে রানথাম্বর কোথায় অবস্থিত? রাজস্থান, খুব ইম্পর্টেন্ট। সুন্দরবন জানি। বান্দিপুর কোথায় অবস্থিত? কর্ণাটক। এই যে এগুলো আমাকে রিভিশন দেওয়া হয়ে যায়। গির কোথায় অবস্থিত? গুজরাট। এক সিংহ গন্ডার, সিংহ পাওয়া যায়। পেরিয়ার কোথায় অবস্থিত? কেরালা। কেরালার একটা কি, কেরালার কথাকলি, কথাকলি কোথাকার? হ্যাঁ, কেরালার। ঠিক আছে, আর হচ্ছে যে আরেকটা ওখানে একটা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে যে ওনাম ফেস্টিভ্যাল, সেটা কেরালায় অবস্থিত। পদায়নি বলে একটা ফেস্টিভ্যাল হয়, সেটা কোথায়? কেরালাতে। সেটা ভদ্রকালীর উপাসনা, কেরালাতে। জিম কর্বেট আমরা জানি কি ইউকেতে, অর্থাৎ উত্তরাখণ্ডে। জিম কর্বেট ন্যাশনাল পার্ক ফার্স্টের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, এগুলো 1932-33 প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, জিম কর্বেট তার নাম অনুসারে করা হয়েছিল, পরে পরে তার নামই করা হয় জিম কর্বেটের নাম অনুসারে। দার্জিলিং জাতীয় উদ্যান, বক্সা জানি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত বক্সা। আর কি হতে পারে? হেমিস ন্যাশনাল পার্ক বলে একটা ন্যাশনাল পার্ক আছে, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে লাদাখ। দুধওয়া ন্যাশনাল পার্ক, এটি কোথায় অবস্থিত? ইউপিতে। দোচিগ্রাম ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে হিমাচল, এই জম্মু অ্যান্ড কাশ্মীরে, জেএনকে তে। ঠিক আছে, আর কি কি বাদ থাকছে? কানহা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? এমপিতে। পেন্স টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? এটাও এমপিতে।
ঠিক আছে। আর ভিতরকণিকা, এটা কোথায়? সিমলিপাল ভিতরকণিকা কোথায়? ওড়িশাতে। ঠিক আছে। তারপরে হচ্ছে যে হাজারিবাগ, হাজারিবাগ এবং পালামৌ কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। বিহারে কি অবস্থিত? বিহারে গৌতম বুদ্ধ আছে, গৌতম বুদ্ধ ন্যাশনাল পার্ক আছে, বাল্মীকি ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, সরি, বাল্মীকি ন্যাশনাল পার্ক, বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটি এই এই বিহারে অবস্থিত। ঠিক আছে, মোটামুটি কিন্তু একটা ভালো রকমের রিভিশন হয়ে গেল ন্যাশনাল পার্কগুলো সম্পর্কে, পরীক্ষায় আসতেই পারে এগুলো। হ্যাঁ, তামিলনাড়ু, তামিলনাড়ু একটা ফেস্টিভ্যাল কি আছে না, একটা ওনাম আর একটা কি কি নামটা বলে যাচ্ছি, পি দিয়ে পোঙ্গল। এই পড়াতে পড়াতে মানে এত এনার্জি লস হয় যে মেমোরির উপর প্রেশার পড়ে যায় যে ভাই কি কোথায় কি ছিল না কি ছিল। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট প্রশ্ন, অ্যাট প্রেজেন্ট টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন লোকসভা। টোটাল নাম্বার, ঠিক আছে, এমনি নর্মাল কতজন থাকতে পারে টোটালে? 552 টোটাল থাকতে পারে, কিন্তু তত থাকে না, আছে কত? 543 আছে। যে মনোনীত করে রাষ্ট্রপতি, সেই মনোনীত সংখ্যা 545 থেকে এখন 543-এ দাঁড়িয়ে আছে। দুজনকে কমিয়ে দিয়েছে। তো কতজন আছে? 543। লোকসভা, লোকসভা চেয়ারম্যান কি? স্পিকার, তাই তো? স্পিকার। আর রাজ্যসভার, সরি, লোকসভার হয় স্পিকার, এলএস এর হয় স্পিকার, আর রাজ্যসভার হয় চেয়ারম্যান। চেয়ারম্যান কি আছেন? আর উপরাষ্ট্রপতি হন, মানে ভাইস প্রেসিডেন্ট, এখন জগদীপ ধনখড় আছেন। স্পিকার হচ্ছে ওম বিড়লা। ঠিক আছে। আর থাক, এইটুকু থাক। নেক্সট, না বলেই দিই। আচ্ছা, লোকসভা, লোকসভা, তারপর হচ্ছে রাজ্যসভা, তারপর হচ্ছে প্রেসিডেন্ট। এই হচ্ছে আমাদের পার্লামেন্টের স্ট্রাকচার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পার্লামেন্টের স্ট্রাকচার। কোনো বিল প্রথমে লোকসভায় আসে, তারপর রাজ্যসভায় আসে, তারপর প্রেসিডেন্ট। শুধুমাত্র অর্থ বিল অর্থাৎ মানি বিল, মানি বিলটা রাজ্যসভায় যায় না। রাজ্যসভার ওর কোনো পাওয়ার নেই মানি বিলকে আটকে রাখা বা কিছু। ও 14 দিন রাখতে পারে, তারপরে অটোমেটিক্যালি সে লোকসভায় চলে যাবে এবং সেটি প্রেসিডেন্টের কাছে চলে যাবে। ঠিক আছে। আর এই কোনো বিল মানি বিল না নর্মাল বিল, সেটা কে ডিসাইড করবে? সেই পাওয়ারটা পুরোপুরি দেওয়া আছে কাকে? না স্পিকারকে। ঠিক আছে। হুম। লোকসভার সদস্য হতে গেলে কত বছর বয়স লাগে? 25 বছর বয়স, আর হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আর রাজ্যসভা হতে গেলে কি লাগে? 30 বছর বয়স হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আর প্রেসিডেন্ট হতে গেলে কি 35 ইয়ার্স এজ হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং তিনি যে কোনো মানে সংসদে তার যে পার্লামেন্টে যে কোনো কক্ষে তাকে এমপি হওয়ার যোগ্যতা থাকতে হবে, তাই প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন। ঠিক আছে, তিনি কোনো নিজের কোনো ব্যবসায়িক ক্ষেত্রে থাকতে পারবেন না, যেখান থেকে ইন্টারেস্ট আছে। ওকে, ওকে। এবার লোকসভা রাজ্যসভা আর কি কি আছে, যে এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? না আমি বলেছি বাইকামেরাল লেজিসলেচার, সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? না ইউকে কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। আর হচ্ছে যে আপাতত এই থাক, আবার যখন যেটা মনে পড়বে আমি বলে দেবো। জয়েন্ট সিটিং 108 বলেছি। ঠিক আছে। হ্যাঁ, ইলেকশন, রাজ্যসভা ইলেকশন প্রত্যেক 2 বছর অন্তর অন্তর হয়। আর টোটাল টেনিউর হচ্ছে 6 ইয়ার্স, আর লোকসভা টেনিউর হচ্ছে 5 ইয়ার্স। ঠিক আছে। আর লোকসভাতে রিজার্ভেশন আছে, অর্থাৎ এখানে এসসি এসটি রিজার্ভেশন রয়েছে, কিন্তু রাজ্যসভাতে কোনো রিজার্ভেশন নেই, নো রিজার্ভেশন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন আর দেয়ার ইন গ্র্যান্ড স্ল্যাম এন্ড টেনিস? উইম্বলডন আছে, ফ্রেঞ্চ আছে, ইটালিয়ান, নো ইটালিয়ান নেই। দুবাই, নো দুবাই, নো ইটালিয়ান। তাহলে উত্তর কি হবে? এটা আমি বলে দিয়েছি ফার্স্টে, কখন কোথায় হয় সেটা মোটামুটি আমি বলে দিয়েছি। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল লিগাল সার্ভিস ডে অবজার্ভড অন November 9, ন্যাশনাল লিগাল সার্ভিস ডে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
হ্যাঁ, এটা আগেই ছিল। এটা কাজিরাঙ্গাতে কি পাওয়া যায়? কাজিরাঙ্গাতে পাওয়া যায় হচ্ছে একশৃঙ্গ গন্ডার, রাইনোসেরাস। গিরে কি পাওয়া যায়? লায়ন। এবার এই দুটো দেখেই আমি মোটামুটি চালাবো। কিভাবে চালাবো বলছি। তার মানে কি হচ্ছে, পি পি এর সঙ্গে হচ্ছে 3, আর হচ্ছে কি আর এর সঙ্গে হচ্ছে 2। আমি যদি এই দুটোই যদি জানি, সেক্ষেত্রে আমি কি করে অ্যান্সারটা করতাম? পি এর সঙ্গে 3 আর আর এর সঙ্গে 2। পি এর সঙ্গে 3, সুতরাং এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাই তো? এবার রানথম্বর, রানথম্বরটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত, তাই তো? এইবার সেখানে কি থাকতে পারে? কি থাকতে পারে? তাহলে উত্তরটা হবে পেরিয়ারে থাকে হচ্ছে এলিফ্যান্ট, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এস এর সঙ্গে হচ্ছে 1, তার মানে এটাই হবে উত্তর, ঠিক আছে? এটাই হবে উত্তর। তাহলে রানথম্বরে কি থাকছে? কিউ এর সঙ্গে 4, টাইগার থাকছে, ঠিক আছে? তাই হলো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার ইন দ্য বাংলাদেশ বর্ডার? খুব ভালো প্রশ্ন। আসাম অবশ্যই করে, সেই জন্য আসামে এত বাঙালিদের বসবাস। অনেক সেখানে ইলিগাল ইমিগ্রেশন হয়েছে, এখনো হয়, অবশ্যই করে। ত্রিপুরার সঙ্গে তো অবশ্যই করে, একদম পার্শ্ববর্তী স্টেট। শেখ হাসিনা প্রথমে ওখানেই নামতে যাচ্ছিলেন, কিন্তু পরে এদিকে চলে আসেন। মণিপুর, হ্যাঁ, মণিপুরের সঙ্গে কিন্তু হচ্ছে মণিপুরের সঙ্গে কিন্তু কোনো বর্ডার শেয়ার করে না। মণিপুর কিন্তু মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করে, ঠিক আছে? মিয়ানমার রাজধানী কি? নাইপুদিও। কি বেশ নাইপুদিয়া সামথিং, নাইপুদিয়া এরকম। তাহলে কি উত্তরটা কি হচ্ছে? মণিপুর। মণিপুরের সাথে করে না। মিজোরামের সঙ্গেও কিছুটা হলেও করে, কিন্তু মণিপুরের সঙ্গে একদমই করে না। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং বোলার্স have taken more than 500 wickets in Test cricket? In Test cricket, more than 500, তাই তো? তাহলে ওয়াসিম আকরাম, আর হচ্ছে উত্তর কি হবে? আর কটনি ওয়ালস, এই দুটো। 1 আর 4, ও সরি ভুল বললাম, গ্লেন ম্যাকগ্রা হবে। 3 আর 4 হবে, 3 আর 4, 3 আর 4 সি হবে। আর টপ উইকেট শিকারী কে? মুথায় মুরলীধরন, টেস্ট ক্রিকেটে। সেকেন্ড কে? শেন ওয়ার্ন, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং টার্মস ইজ ইউজড ইন গেম অফ হকি? এই কি ইউজ করা হয় সেটা খুব ইম্পর্টেন্ট। নো বল কোথায় ইউজ করা হয়? ক্রিকেটে। স্পিন ক্রিকেটে। লাভ কোথায় ইউজ করা হয়? ব্যাডমিন্টনে। তাহলে পেনাল্টি স্ট্রোক হচ্ছে হকিতে ইউজ করা হয়, ঠিক আছে? পেনাল্টি স্ট্রোক হকিতে ইউজ করা হয়। হকিতে কি পুরস্কার দেওয়া হয়? ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়। ধ্যানচাঁদকে কি ভারতরত্ন দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, না, ধ্যানচাঁদকে ভারতরত্ন দেওয়া হয়েছে তো, মরণোত্তর ভারতরত্ন। Who has taken the maximum wickets in one day international cricket? বলে দিলাম, কি হবে? মুথায় মুরলীধরন। টেস্ট ক্রিকেটও এবং ওয়ানডে ক্রিকেটও, বোথ। কোথাকার ক্রিকেটার? শ্রীলঙ্কার ক্রিকেটার, ঠিক আছে? Who has won the women's singles French Open টেনিস? এটা তখনকার প্রশ্ন, এখন এরকম প্রশ্ন আসতে পারে 2023-24-এর, ঠিক আছে? 2023-24-এর ফ্রেঞ্চ ওপেন বা এগুলো দেখতে হবে, দেখে নিতে হবে। উত্তর হচ্ছে সিমোনা হেলেপ। ইনি কোথাকার মেয়ে? প্লেয়ার, রোমানিয়া, ইউরোপের একটা দেশ রোমানিয়া, ঠিক আছে? A puisne judge of a high court, এ জাজ আদার দ্যান দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেই তাকে সিজিআই ছাড়া বাদ বাকি যারা, মানে সিজিআই বলতে চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, ওই হাইকোর্ট ছাড়া বাদ বাকি যারা থাকবেন হাইকোর্টের
বিচারপতি, তারা প্রত্যেকেই বলা হয় প্রেসিডেন্ট জাজ অফ এ হাইকোর্ট। আচ্ছা, হাইকোর্ট রিট জারি করতে পারে কত নম্বর আর্টিকেল লেখা আছে? 226। আর সুপ্রিম কোর্ট আর্টিকেল 32। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 226, এটা হচ্ছে আর্টিকেল 32। ওকে, রিট কত রকমের হয়? 5 রকমের হয় রিট। কি কি হয়? এটা হচ্ছে যে আরে আমি নিজেই কনফিউশন হয়ে যাচ্ছে। ওখান থেকে বলি, এরকম হচ্ছে কেন? হুম, হ্যাবিয়াস কর্পাস, ঠিক আছে, তারপর হচ্ছে মান্দামুস, তারপর হচ্ছে সার টিওরারি, প্রোহিবিশন, আর একটা হচ্ছে কিউ ওয়ারেন্টো, বাই হোয়াট রাইট। ঠিক আছে, কিউ ওয়ারেন্টো, এগুলিকে এবার ডিসকাস করে দেবো। হিবিয়াস কর্পাস মানে হচ্ছে যে টু হ্যাভ দ্য বডি, মানে কি? সাপোজ কাউকে রাষ্ট্র ভুল করে ধরে নিয়ে গেছে, রিট পিটিশন দাখিল করলো হিবিয়াস কর্পাস। এবার হাইকোর্ট বা কোর্ট সেই অথরিটিকে অর্ডার করলো যে বডিটাকে নিয়ে এসো, কি জন্য তোমরা তাকে অ্যারেস্ট করেছো বা এই জন্য করেছো তার রিপ্লাই দাও। যদি সেটা মনোভূত না হয় তাহলে তাকে রিলিজ করবে, বেল করবে বা যা কিছু করবে। হিবিয়াস কর্পাস মানে হচ্ছে এটাই, যে ফান্ডামেন্টাল রাইটটা ভঙ্গ হয়েছে কিনা সেটাই দেখার। মান্নাউস মানে হচ্ছে উই কমান্ড, হাইকোর্ট সাপোজ কোনো একটা রায় দিয়েছে হাইকোর্ট এবং সেটা আর কি আমি ভুল বললাম। মান্নাউস মানে হচ্ছে কি উই কমান্ড, অর্থাৎ কেউ একজন, কোনো একজন পাবলিক সার্ভেন্ট, ঠিক আছে, কোনো একজন পাবলিক সার্ভেন্ট সে তার দায়িত্ব ঠিকমতো, অফিসিয়াল ডিউটি ঠিকমতো সে করেনি এবং সেটার জন্য কোর্ট তাকে বলতে পারে মান্দামুস দেব, ওই কমান্ড, অর্থাৎ সে করেনি, তাকে কমান্ড করতে পারে হ্যাঁ তোমার এই দায়িত্ব করা উচিত, তোমাকে করতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে মান্দামুস। সার্টিউরাল এটা হচ্ছে কি, যে কোনো একটা কিছু প্রথম প্রহিবিশনটা বলে নি, যে যদি কোনো লোয়ার কোর্ট যদি কোনো রায় দেয় তাহলে, এবং সেটা যদি সুপ্রিম আপার কোর্টে গিয়ে সেটা যদি নালিফাই হয়ে যায়, তাহলে সেই আপার কোর্ট নিজে প্রহিবিট করতে পারে, অর্থাৎ এই ওই রায়টা আর চলবে না, এবার উপরের যে কোর্ট বলেছে সেই অনুযায়ী চলবে। ঠিক আছে, কোয়ারেন্ট বলতে বাই হোয়াট ওয়ারেন্ট, বাই হোয়াট রাইট, যে কোনো একজন পাবলিক সার্ভেন্ট বা কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে বা কোয়াসি জুডিশিয়াল বডি হতে পারে, তার কি হিসাবে সেটা হয়েছে, তার কি তার লিগালিটি আছে, তো সেইটাই হচ্ছে কিউ ওয়ারেন্টের মধ্যে পড়ে। যদি দেখা যায় যে সেটা যখন প্রতিষ্ঠিত হয় সেই সময় সেভাবে লিগালিটি কনস্টিটিউশন ভ্যালিডিটি চেক করা হয়নি, তাহলে কিউ ওয়ারেন্ট রিট ফাইল করলে তার এগেনস্টে কিন্তু কেস হবে এবং সে ইয়ে হতে পারে। আর সার্টিওরাইটি হচ্ছে এটাই যে এই বিষয়ের মধ্যেই হচ্ছে এই সার্টিওরিটা, যেখানে প্রহিবিট করতে পারে, আর সার্টিওরিটা কি, যেখানে সে অর্ডার দিতে পারে যে এটা করা উচিত, এটা করতে হবে, সার্টিফাই করা বলা যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে 5টা আমাদের রিট পিটিশন, যেটা হচ্ছে আর্টিকেল 32 আর আর্টিকেল 226। এই আর্টিকেল 32টাকেই বলা হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, যেটা বলেছেন কি ডক্টর বি আর আম্বেদকর। আর আমাদের প্রস্তাবনা সেটাকে বলেছে সোল অফ দ্য কনস্টিটিউশন, সেটা কে বলেছে না আমাদের জওয়াহরলাল নেহরু বোধ হয়। হার্ট অ্যান্ড সোল এটা আর্টিকেল 32, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি প্রশ্ন আসে এটা নিয়ে। নেক্সট প্রশ্ন, a persistent fall in general price level of goods and services known as deflation। ঠিক আছে, একটা হচ্ছে ইনফ্লেশন আর একটা হচ্ছে ডিফ্লেশন। ইনফ্লেশন মানে কি, উঠছে, ডিফ্লেশন মানে নামছে। ঠিক আছে, তো এবার ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। একটু ইকোনমি নিয়ে চর্চা হয়ে যাক তাহলে। ওকে, চর্চা হয়ে যাক। মুদ্রাস্ফীতি জিনিসটা কি, যে সাপোজ একটা জায়গাতে 100টা বল ছিল, ঠিক আছে, একটা বলের দাম ছিল 10 টাকা করে,
এটার দাম কত হচ্ছে 1000 টাকা। এবার দেখা গেল বলের সংখ্যা সেম, কিন্তু লোকের টাকার সংখ্যা বেড়ে গেল, ঠিক আছে, আর 10,000 হয়ে গেল, এবার দেখা গেল 100টা। অর্থাৎ এই যে দামটা বেড়ে গেল যখন তার এই সেম আছে, প্রাইস সেম আছে কিন্তু দাম বেড়ে গেল, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট ইকোনমির। দুটো কারণে হয়, একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন আর একটা কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ আর ডিমান্ড পুল, হট করে কোন একটা দ্রব্যের ডিমান্ড বেড়ে গেছে কিন্তু তার নাম্বার সংখ্যা সীমিত আছে, তাহলে কি করবে, দাম বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে ডিমান্ড পুল। আর কস্ট পুশ মানে কি, কালোবাজারি করে রেখেছে, ঠিক আছে, দিয়ে তারপরে সরি কালোবাজারি নয়, এটা ভুল বললাম। কস্ট পুশ মানে কি, দাম এমনি বাড়িয়ে দিয়েছে বা প্রোডাকশন কস্ট বেড়ে গেছে বলে সে টুক করে দাম বাড়িয়ে দিয়েছে প্রফিটটা বেশি রেখে, সেটা এই কস্ট পুশের মধ্যেই পড়ে, কস্ট পুশ ইনফ্লেশন, ঠিক আছে। ইনফ্লেশন একটা মারাত্মক জিনিস। মোটামুটি ইনফ্লেশন কন্ট্রোল রাখার দায়িত্ব কার আমাদের ইন্ডিয়াতে, আরবিআই এর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কতর মধ্যে কত রাখতে হয়, 4% +-2, অর্থাৎ 2 থেকে 6 মধ্যে তাকে রাখতে হয়। এটা হচ্ছে আইডিয়াল সিনারিও। আরবিআই আর একটা কাজ কি, সেটা হচ্ছে টাকা প্রিন্ট করা। এই দুটো হচ্ছে আরবিআই মেন কাজ। মনিটারি পলিসি অর্থাৎ এমপিসি, এমপিসি কে রাখে না, আরবিআই রাখে। আর বাজেট, ফিসকাল পলিসি এগুলো কে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে ফাইন্যান্স মিনিস্ট্রি, এফএম, ঠিক আছে। 1 টাকার নোটে কার সিগনেচার থাকে না, ফাইন্যান্স সেক্রেটারি। আর বাদ বাকিতে কার থাকবে না, আরবিআই গভর্নর। এখন আরবিআই গভর্নর কে আছেন, শক্তিকান্ত দাস, ঠিক আছে। আর ফাইন্যান্স সেক্রেটারি কে আছেন, টিভি সোমনাথন, টিভি সোমনাথন, ওকে। আচ্ছা, জিডিপি ফিডিপি নিয়ে এইটা আর কিছু ডিসকাস করছি না, তো এইটুকুই মোটামুটি থাক, পরে আবার দেখছি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নিয়ে রস আইরিন আন্দোলন লিপুন রায়স, নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ, ঠিক আছে। শহীদ স্বরাজ দ্বীপ, এটি কে করেছে, এটি কে নাম করেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে। শহীদ স্বরাজ দ্বীপ কখন করেছিল, 1943-তে, যখন তিনি ইম্ফলে এলেন, তারপরে আন্দামানে চলে এলেন তখন অ্যাটাক করার জন্য। তো সেই সময় তিনি আন্দামানে যখন পৌঁছেছিলেন তখন ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তিনি নাম দিয়েছিলেন শহীদ এবং স্বরাজ দ্বীপ, ঠিক আছে। The fact that the planets move around the sun not in circles but in ellipse was demonstrated by Johannes Kepler. কেপলারের 3টে সূত্র। প্রথম সূত্র হচ্ছে যে আমাদের পৃথিবীটা ঘুরে হচ্ছে, আমাদের পৃথিবী হচ্ছে এরকম, ঠিক আছে, এই সূর্য পৃথিবী না, মানে যে এই যে কক্ষপথ, কক্ষপথ হচ্ছে ইক্লিপস, এইভাবে ঘুরে, ঠিক আছে। এই একটা মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস। দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে এই যে এইভাবে যখন ঘুরবে না, এখানে যখন থাকবে তখন তার গতিশক্তি কম থাকে, আর এখানে থাকলে গতিশক্তি বেশি থাকে, যার ফলে গতিশক্তি বেশি হবে, কম করে থাকে, কারণ এমভি স্কয়ার বাই আর, আর যেটা বাড়বে, সরি, তত এই গতিবেগটা কমবে, অভিকেন্দ্র বল, হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স। তো কি হয়, এখানে স্পিডটা কমে যায়, এখানে স্পিডটা বেড়ে যায়, যার ফলে কি হয় যে এই যে এরিয়া, একটা নির্দিষ্ট সময়ে এরিয়াটা কিন্তু ও সেম কভার করবে, নির্দিষ্ট এরিয়াতে ও যে যতটুকু এরিয়া কভার করবে সেটা সেম এরিয়া ক্ষেত্রে হিসেবে। আর 3 নম্বর সূত্রটা কি, টি স্কয়ার ভ্যারিয়েবল টু আর কি টু কিউব, অর্থাৎ এই যে আর আছে, আর এই যে টাইম পিরিয়ডটা, টাইম পিরিয়ডের স্কয়ার হচ্ছে এই আর কিউবের সমানুপাতিক, ঠিক আছে। এই হচ্ছে জিনিস, এটা কি একটা জোহানেস কেপলার। এখানে আর জিনিস হয়েছিল যে আচ্ছা, যেহেতু আমাদের আমাদের মোটিভেশন হয়ে গেল, ইলেকশন কমিশনার একটাই ছিল, ইলেকট্রিক কমিশন একদিনই ছিল, পরে কি ছিল সিইসি, তো সেম হলো সেটার জন্য পুরো হ্যান্ড করে দেওয়া হলো ইসি, সেটা ওই সেম যে সেম সময় 1988-89 ওই সময়। তাহলে কি হয়েছে, তখন চিফ ইলেকট্রিক কমিশনের পদ সৃষ্টি করা হলো, দুটো ইলেকট্রিক কমিশনে নিযুক্ত করা হলো, ঠিক আছে, 1989। আপনি 69 যেটা দিল্লি ক্যাপিটাল দিল্লি এনসিআর রিজন, সেটা তৈরি করা হয়েছিল অ্যামেন্ডমেন্ট দিয়ে,
86 অ্যামেন্ডমেন্ট কি হয়েছিল না, ওই যে আমাদের যে 2001 সালে যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিশু শ্রম বলবৎ এবং তাদেরকে যে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া, এই রাইট টু এডুকেশন যেটা বলা RTE, ঠিক আছে, সেটা কবে আনা হয়েছিল, সেটা 2001 সালে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে আনা হয়েছিল। ঠিক আছে, যে ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল, একটা শিডিউল যোগ করা হয়েছিল ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে কিছুটা দিয়ে। তারপরে 73, 74, 73 কি হয়েছিল পঞ্চায়েত, 74 কি হলো মিউনিসিপ্যালিটি, 35 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কি করা হলো, সিকিমকে ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত করা হলো। আর 36 কি করা হলো, সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হলো 1975 এ। তারপরে 42nd মিনি কনস্টিটিউশন, সেকুলার শব্দটা যোগ করা হলো, আর সোশ্যালিস্ট শব্দটা যোগ করা হলো। তারপরে কি 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেখানে কি করা হলো না, আমাদের যে লিগ্যাল রাইট অর্থাৎ রাইট টু প্রপার্টি, সেটাকে লিগ্যাল রাইট 300 এতে লিয়ে যাওয়া হলো। ঠিক আছে, 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ওকে, আরো বড় কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, সেগুলো টুকটুক করে পড়তে হবে। তো নেক্সট, বার্ন কনভেনশন was a pioneer convention in the field of protection of intellectual property. এবার এখানে কিছু প্রশ্ন আছে, বিশেষ করে এনভায়রনমেন্টাল কিছু প্রশ্ন থাকে এই কনভেনশনের উপরে, সেটা নিয়ে আমি ডিসকাস করছি। যেমন রামসার কনভেনশন, ঠিক আছে, যেমন যে রামসার টাইপ নিশ্চয়ই রামসার কনভেনশন, সেটা কত সালে 1971 এ ওয়েটল্যান্ডস নিয়ে। তারপরে একটা হয়েছিল মন্ট্রিয়াল প্রোটোকল, ঠিক আছে, মন্ট্রিয়াল প্রোটোকল, সেটা কবে হলো, সেটা হয়েছিল 1987 এর দিকে। ওজোন লেয়ার নিয়ে হয়েছিল মন্ট্রিয়াল প্রোটোকল। ঠিক সিমিলারলি ভিয়েনা কনভেনশন হয়েছিল, সেটাও কি হয়েছিল, এই ওজোন লেয়ার নিয়েই হয়েছিল। ওকে, রিও সামিট হয়েছিল 1992 তে, রিও সামিট 1992, এটা এনভায়রনমেন্টের উপরেই এই কনভেনশনটা হয়েছিল। তারপরে কি হলো, কিয়োটো প্রোটোকল হয়েছিল, কিয়োটো প্রোটোকল, এটা কি হয়েছিল, এটা হয়েছিল 1997 এ। এটাও কি, এটাও ছিল হচ্ছে গ্রিন হাউস গ্যাস, গ্লোবাল ওয়ার্মিং, সেটা নিয়েছিল কিয়োটো প্রোটোকল। আর একটা ছিল, সেটা হচ্ছে যে মিনামাটা কনভেনশন, যেটা হয়েছিল হচ্ছে মার্কারি রোধ করার জন্য 2013 সালে জাপানে। ঠিক আছে, মিনামাটা প্রোটোকল, যাই হোক, ওটা হয়েছিল কি জাপানে, মার্কারির বেশি পরিমাণের ইউজেসটা রোধ করার জন্য। তো এগুলো মোটামুটি কোথায় কবে হয়েছিল না হয়েছিল এইগুলো একবার করে পড়ে নিতে হবে। নেক্সট প্রশ্ন, একদম দেখা যাচ্ছে কি গুজরাট এরিয়াটা, এই যে এটা কি কটন, দেখি কটনটা খুব ভালো, এখন ব্ল্যাক সয়েল, কটন কোথায় ভালো হয়, ব্ল্যাক সয়েল বা রেগুর সয়েল যাকে বলা হয়। ঠিক আছে, কটন এরিয়া, cotton industry. Next, the school with the largest student strength in world is City Montessori School, ঠিক আছে, লখনৌ ইউপিতে অবস্থিত এটি। The full form of VPN এ কম্পিউটার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, VPN সবাই জানে এটা, খুব ভালো প্রশ্ন এটা। অ্যাসোসিয়েশন মহাত্মা গান্ধী, ঠিক আছে, ডেথ অফ পন্ডিত নেহরু, ঠিক আছে, ডেথ অফ লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে, ডেথ অফ ইন্দিরা গান্ধী, ঠিক আছে, সবই তো ঠিক আছে, লেবু কি আছে, তাহলে কি হচ্ছে 1 2 3 4, তো হচ্ছে এটা। ঠিক আছে, এখানে আর কি বলা যেতে পারে, ঠিক আছে, হাউ মেনি টাইপস অফ প্রেরোগেটিভ লিডস আর দেন, বললামই 5 রকমের, আগে ওটা ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের পিওয়াইকিউস অল শেষ হয়ে গেল তাহলে। ঠিক আছে, যে কটা ছিল, এর সাথে সাথে আরো যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো নিয়েও মোটামুটি ডিসকাস করে দিয়েছি। আপাতত এটুকুই আমি এখানে রাখছি। এরপরে আরো যদি কিছু প্রশ্ন উত্তরের প্রয়োজন পড়ে তো কমেন্ট করবে, আর কেমন কি ভিডিও আনা যেতে পারে
সেটা নিয়ে একটু ডিসকাস করা যেতে পারে অন্য কোনো একটা ভিডিওতে। কার কি সমস্যা বা কিভাবে কিরকম চাইছে আমি সেইভাবেই আমি নেক্সট ভিডিও আনবো। মোটামুটি আমি PYQs নিয়ে বললাম ঠিকই, এর সাথে আমি আরো অনেক প্রশ্ন উত্তর দিয়েছি। আমার ইচ্ছা ছিল যে আমি পুরোটা আর কি সবকিছু যাতে কভার করতে পারি, পলিটি থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ঠিক আছে, এবং সায়েন্সের বিভিন্ন পার্টগুলো। সায়েন্সের খুব একটা প্রশ্ন পেলাম না, বিশেষ করে বায়োলজি থেকে পেলে হরমোনস বা উৎসেচক সেগুলো নিয়ে একবার ডিসকাস করা যেত। ঠিক আছে, যতটুকু হয়েছে এইটুকু অনেকটাই হয়েছে। দুটো ভিডিও করলাম, এই জন্য মোটামুটি দুটো ভিডিও দেখো। আবার লাগলে আবার আমি পোস্ট করব। এরপরে আমি একটা পেড ব্যাচ হয়তো শুরু করতে পারি, কথা চলছে আমার আরো অনেক বন্ধু বান্ধবদের সাথে। আর হচ্ছে যে এরপরে ক্লার্কশিপ নিয়ে আমি কিছু ভিডিওস আমি আনবো, ইম্পর্টেন্ট ওয়ান শট নিয়ে। চেষ্টা করবো যে প্রতিটা সাবজেক্ট নিয়ে একটা করে ভিডিও বানাতে, 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলো কভার করিয়ে দিতে, যেগুলো থেকে প্রশ্ন খুব বিশেষ পরিমাণে আসে। ঠিক আছে, আর যেটা আমি করতে পারি সেটা হচ্ছে যে কিছু স্ট্র্যাটেজিক ভিডিও আমি আনতে পারি। সামনে জিডি পরীক্ষা আছে, তো জিডিতে কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে এবং কিভাবে কিভাবে পড়তে হবে, তো সেগুলো নিয়ে আমি একটা স্ট্র্যাটেজিক ভিডিও বানাতে পারি। ঠিক আছে, এবার তোমরা যা বলবে আমি সেভাবেই বলবো, করার চেষ্টা করব। যাই হোক, আশা করছি ভালো করে বোঝাতে পেরেছি। আশা করব নেক্সট ভিডিওতে আরো বেটার ভাবে বোঝাতে, আরো বেশি বেশি কোশ্চেন নিয়ে আসতে, যাতে অনেক বেশি প্রশ্ন সলভ করা যায়। আমি যেহেতু একটু বেশি আমি ডিসকাস করি, বেশি এক্সপ্লেন করি, সেই জন্য কোশ্চেনের সংখ্যা সীমিত রেখে আমি মোটামুটি থিওরি এবং কনসেপ্টগুলো আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আমি কোশ্চেন হয়তো বেশি নিয়ে আনার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। দেখো এই ভিডিওটা কেমন লাগে, তারপরে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, যেটা সবাই বলে, আমি বলবো না। যদি ভালো যদি লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর ওই আর কি, চেষ্টা করছি, আশা করবো ভালো লাগবে। থ্যাংক ইউ।